Good morning, Shubprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution. TWS এ সকলকে স্বাগত। TWS একাডেমি অ্যাপে আমি সকলকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা। আজ আমরা কুইক রিভিশন মাস্টার ক্লাসের দ্বিতীয় পর্ব করতে উপস্থিত। তো আজকে আমরা 2 নম্বর পর্ব করব। তোমরা ইতিমধ্যে জেনে থাকবে যে কুইক রিভিশন মাস্টার ক্লাস নামক আমি যে খুব পপুলার যে সিরিজ আমি আবারও রিস্টার্ট করেছি ফর দ্য ইয়ার 2025, যেখানে আমরা কয়েকটা দিনে চেষ্টা করব জিকেজি এর সিলেবাসটাকে কমপ্লিট করার জন্য এবং খুব র্যাপিড, খুব ফাস্ট, অল্প সময়ে অধিক কন্টেন্ট। আমার সাউন্ড অডিও ভিডিও ঠিক থাকলে কমেন্টে সকলে একবার ইয়েস 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 লিখে দাও, তাহলে আমরা শুরু করতে পারি আজকের ক্লাস। দেখো, এটা হচ্ছে আমাদের ক্লাস প্ল্যানিং। তো আমরা ইতিমধ্যে অ্যান্ড সবাই এই যে ক্লাস নম্বর 1 এটা পড়েছো তো? হ্যাঁ, ভালো লেগেছিল? ক্লাসটা আমি ইউটিউবেও আপলোড করেছিলাম, ছেলে মেয়েদের ফিডব্যাক দেখেছো? আমারও ভালো লেগেছে দেখে। তো এটা হচ্ছে ইতিহাস, প্রাচীন ভারত, সেই দিন আমরা মেহেরগড় থেকে শুরু করে এগুলো সব পড়েছিলাম। সো আজকে আমরা দ্বিতীয় দিনে উপস্থিত সেকেন্ড ক্লাস করার জন্য, সেকেন্ড ক্লাস ফ্রম কুইক রিভিশন। আজকেও আমরা হিস্ট্রিতে থাকবো, প্রাচীন ভারতের ওপর থেকে অ্যানসিয়েন্টের ওপরে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আজকের ক্লাসে আমি কি করব, 16th মহাজনপদ, যেটাকে আমরা কি বলে থাকি ষোড়শ মহাজনপদ, মগধের উত্থান, রাইজ অফ মগধা। সো ষোড়শ মহাজনপদ, মগধের উত্থান, মৌর্য সাম্রাজ্য পড়তে হবে, সঙ্গম পড়তে হবে এবং মৌর্য পরবর্তী ভারত বা মৌর্যোত্তর পর্ব আমরা বলে থাকবো। অ্যান্ড এর পরে গিয়ে আমরা বেসিক্যালি পড়বো যে টপিক, সেটা হচ্ছে গুপ্ত যুগটা। ওকে, চলো চলো চলো, তো শুরু করা যাক। সবাই মন দিয়ে শুনতে থাকবে। ওকে, তো এটা আমাদের পুরো প্ল্যানিং অ্যাকর্ডিং এগোবে, কোনো অসুবিধা নেই। আর তোমরা TWS একাডেমি অ্যাপ থেকে ক্লাসটি দেখছো, অ্যান্ড তার জন্যই আমরা এই প্রিপারেশন। আর জিকে এক্সপ্রেস বই কিন্তু পুজোর পর উপলব্ধ হবে, সবাই কিন্তু কালেক্ট করে নেবে যারা এখনো করনি, কারণ এই বইতেই বেস্ট MCQs দেওয়া রয়েছে, যেগুলো প্র্যাকটিস করলে তোমার এফেক্টিভ আরো মজবুত হবে। ওকে, তো আমরা শুরু করছি ষোড়শ মহাজনপদ। খুব মন দিয়ে শুনতে থাকবে। তাহলে আজ আমরা সবার প্রথম যেটা দিয়ে শুনবো সেটা হচ্ছে মহাজনপদ, তাই না? দেখো, আমরা দুটো শব্দ দেখি সবার প্রথমে। যদি তুমি দেখো এই জন যোগ পদ, এখান থেকে কি হলো, এখান থেকে হলো জনপদ। জনপদ বলতে আমরা কোনো বসতিকে বোঝাই, যে কোনো নির্দিষ্ট ভাবে কোনো উপজাতির হোক বা কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠীর যদি বসতি আমরা দেখি, সেটা হচ্ছে জনপদ। আমরা বলি না যে এখানে জনপদ কেমন, ওখানকার জনপদ কেমন। তাহলে জনপদ বলতে আমরা কি বুঝি, যে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জনবসতিকে আমরা জনপদ বলি। এটা তো আমরা সবাই জানি। তাহলে জনপদ হচ্ছে এই। আচ্ছা, মহাজনপদ পরে কি? মহাজনপদ মানে হচ্ছে এইরকম বিভিন্ন জনপদ, বিভিন্ন গোষ্ঠীর এই যে মানুষরা বসবাস করছে, এই একটা জনপদ, এই একটা জনপদ, সে একটা জনপদ। সো এইভাবে তৈরি হয়, পরবর্তীতে একটা টার্ম এখান থেকে আসে, যেটাকে আমরা বলে থাকি মহাজনপদ। মহাজনপদ। তাহলে মহাজনপদ শব্দের অর্থ মনে রেখে দেবে কি, একদম বেসিক জিনিস, পরীক্ষাতে অনেক সময় দেয়। তাহলে মহাজনপদ বলতে আমরা কি বুঝবো? আমরা মহাজনপদ বলতে বুঝবো বৃহৎ রাজ্য। তাহলে এই সময় আমাদের এইরকম মহাজনপদের সংখ্যা কটা হয়েছিল? এই সময় আমাদের এরকম বৃহৎ রাজ্য বা মহাজনপদ। জনপদ বলতে আমরা কি বুঝলাম? জনপদ বলতে জনবসতিকে আমরা তুললাম, যে জনবসতি হলো জনপদ। আর মহাজনপদ মানে বৃহৎ রাজ্য, বৃহৎ মানুষের বসবাস। তো এইরকম 16th মহাজনপদের উল্লেখ আমরা পাবো, যেটা আজকের টপিকে আমাদের বেসিক্যালি পড়তে হবে। ওকে, চলো তাহলে সর্বপ্রথম ষোড়শ মহাজনপদের একটু বেসিক তোমাকে বলি। যে প্রতিবাদী ধর্ম আন্দোলন চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম, বৌদ্ধ জৈন ধর্ম পড়ছিলাম, ঠিক তারপর যদি তুমি দেখো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের কথা বলা হয়। এই সময় উত্তর ভারতে কোনো সেন্ট্রাল লিডারশিপ, কোনো সেন্ট্রাল পাওয়ার মানে ঐক্যবদ্ধ খুব একটা ছিল না।
এই সময় ঐক্যবদ্ধ ছিল না, উত্তর ভারত বিশেষ করে কোনো কেন্দ্রীয় শক্তির কোনো অস্তিত্ব ছিলই না। এই সময় 16টি রাজ্যের অস্তিত্বের কথা জানা যায়, যেগুলিকে একত্রে এক একটা জনপদ। তো এইরকম 16টা জনপদকে যখন আমরা একত্রে করব, তখন তাকে আমরা কি বলে থাকি? ষোড়শ মহাজনপদ বা 16th মহাজনপদ। তাহলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারত ঐক্যবদ্ধ ছিল না, সেই সময় কোনো কেন্দ্রীয় শক্তি জোট ছিল না। সেই সময় 16টি রাজ্য বা মহাজনপদে বা জনপদে বিভক্ত ছিল, যেটাই বিশেষ করে এই ছোট ছোট জনপদগুলি পরিণত হলো বড় রাজ্যে। বড় রাজ্যগুলিকে মহাজনপদ বলা হয়। এবং খুব উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই মহাজনপদগুলির মধ্যে অধিকাংশই ছিল রাজতান্ত্রিক। মহাজনপদগুলির মধ্যে অধিকাংশতেই রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, প্রজাতন্ত্র ছিল না বললেই চলে। এই 16টা মহাজনপদের মধ্যে 14টাতে কেবল রাজতান্ত্রিক প্রতিষ্ঠিত থাকলে মাত্র 2টোতে আমরা দেখব প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। তাহলে এই জনপদ আর মহাজনপদটা বুঝতে পেরেছো তো? অনেক সময় যখন তোমরা ওই ইন্টারভিউতে যাবে, পুলিশের পরীক্ষাতে মনে করে ইন্টারভিউতে গেলে, তো হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা তুমি তো ইতিহাস নিয়ে পড়েছো বা তুমি তো কম্পিটিটিভের প্রিপারেশন নিয়েছো, বলো তো জনপদ আর মহাজনপদ কি জিনিস? তো আমি বেসিক জিনিসটা বলে দিলাম যে এটাই হচ্ছে জনপদ এবং মহাজনপদ। তাহলে এইরকম উত্তর ভারতে এই সময় ছোট ছোট 16টি যে রাজ্যের অস্তিত্বের কথা জানা যায়, সেখান থেকেই ষোড়শ মহাজনপদ এসেছে। আচ্ছা, এবারে সব যে উত্তর ভারত কেন্দ্রিক ছিল এটাও আবার ভুল। কেননা এর মধ্যে একমাত্র একটা জনপদকে তুমি দক্ষিণ ভারত গোদাবরী নদী উপত্যকা অঞ্চলে তুমি দেখবে। তাহলে কি বললাম? এই 16টা মহাজনপদের মধ্যে অধিকাংশই রাজতান্ত্রিক, ব্রিজি আর মল্ল কেবল প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এই 16টা মহাজনপদের মধ্যে যেটা যেটা ইম্পর্টেন্ট আমি মার্ক করে দিচ্ছি। তাহলে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল কোন জায়গায়? ব্রিজি আর মল্ল। এছাড়া অধিকাংশই ছিল রাজতান্ত্রিক। হলো? আচ্ছা, এবারে এই 16টা মহাজনপদের মধ্যে নোট করে নাও, একমাত্র 16টা মহাজনপদের মধ্যে একমাত্র দক্ষিণ ভারতে, 16টা মহাজনপদের মধ্যে একমাত্র দক্ষিণ ভারতে যেটি ছিল তার নাম কি? তো অনেক সময় এই প্রশ্নটা এই গোদাবরী নদীর উপত্যকা অঞ্চলে অবস্থিত মহাজনপদটির নাম কি এভাবেও পরীক্ষাতে আসে। তাহলে এই সময় উত্তর ভারতে 15টা মহাজনপদ এবং একমাত্র দক্ষিণ ভারতে আমরা যে মহাজনপদটা দেখব তার নাম মনে রেখে দেবে অশোক। ব্র্যাকেটে লিখে রাখতে পারো গোদাবরী নদীর উপত্যকা অঞ্চল। কি মনে রেখে দেবে? গোদাবরী নদীর গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, সেই গোদাবরী নদীর ভ্যালিতে গোদাবরী নদীর উপত্যকা অঞ্চল। তাহলে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে একমাত্র দক্ষিণ ভারতের মহাজনপদ কোনটি, বা কোনটি গোদাবরী নদীর উপত্যকা অঞ্চলে থাকা মহাজনপদ? তাহলে সঠিক উত্তর কি হবে? অশোক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গোদাবরী নদী উপত্যকা অঞ্চলে অবস্থিত মহাজনপদটির নাম। এবার 16 মহাজনপদগুলির মধ্যে 16টা তো রাজ্য ছিল। এবারে সবাই চায় তার ক্ষমতা, তার পাওয়ার ডমিনেট করার জন্য সবাই চায়। যেমন মহাজনপদগুলোর নাম কি কি ছিল? কাশী, কোশল, অঙ্গ, মগধ, চেদি, মল্ল, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, কুরু মহাজনপদ। তো এইরকম ভাবে 16টা মহাজনপদ ছিল। কয়টা? 16টা মহাজনপদ ছিল। এবার প্রতিটা মহাজনপদই যেহেতু বলেছি অধিকাংশ জনপদই ছিল রাজতান্ত্রিক, কেবল 2টোই প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। সো এদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলতে থাকতো, যে কে বেশি পাওয়ারফুল, কে কার সীমাকে বেশি বড় করতে পারে। সেই রকম তাদের মধ্যে ঝগড়া বিবাদ মোটামুটি লেগেই থাকতো। ঠিক আছে? সো মহাজনপদগুলির মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তো একে অন্যের রাজ্য জয় করে নিজের রাজ্যের এলাকাকে বড় করে নেওয়ার চেষ্টা করত। সো এইরকম ভাবে চলতে 16টা মহাজনপদের মধ্যে কেবল 4টি মহাজনপদ খুব পাওয়ারফুল হয়ে ওঠে। কি বললাম? এইভাবে চলতে 16টা মহাজনপদের মধ্যে কেবল 4টি মহাজনপদ খুব পাওয়ারফুল হয়ে ওঠে।
তাহলে মহাজনপদের সংখ্যা কটা ছিল আমরা পড়লাম এখনো পর্যন্ত, কি 16টা মহাজনপদ। কিন্তু এই 16টা মহাজনপদের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে যেগুলো সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠে পড়ে এইরকম হচ্ছে 4টি মহাজনপদ। বা মনে রাখতে পারো যে 16 মহাজনপদের মধ্যে 4টিই ছিল সবচেয়ে বেশি শক্তিশালী, অবন্তী, বৎস, কোশল, মগধ। তাই নোট করে নাও, অবন্তী, বৎস, কোশল, মগধ। কে এই 4টের রাজধানী বলতে পারবে? দেখি কেমন পড়েছে, বলো। এই 4টের উত্তর আমাকে কে দিতে পারবে? বই দেখে নয়, নিজে 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 কে দিতে পারবে আমাকে? আমি 4টে মহাজনপদের কথা বললাম, এই 4টে মহাজনপদের রাজধানী কে বলতে পারবে? হ্যাঁ, অবন্তী, উজ্জয়িনী লিখেছ, মানলাম। বৎস, কৌশাম্বী, খুব ইম্পর্টেন্ট, বৎসরটা খুব ইম্পর্টেন্ট, কৌশাম্বী মনে রাখবে, কৌশাম্বী। কোশল আর মগধ, বলো, কোশল আর মগধ। মগধের প্রথমে গ্রীব্রজ বা রাজগীর বা রাজগৃহ হলো, পরবর্তী বৈশালী পাটলিপুত্র মগধের রাজধানী হয়েছিল, এটাও আমরা বুঝলাম। আর পরে রইল কি, কোশল মহাজনপদ। কোশল মহাজনপদে শ্রাবস্তী ছিল তার উত্তরাঞ্চলের রাজধানী। তাহলে এই ছিল বেসিক্যালি এই 4টে জায়গার ভালো একটা কোশ্চেন, পরীক্ষাতে কিন্তু অনেক সময় আসে। এবার কোনটার রাজধানী আসবে সেটা বলার ক্ষমতা আমার নেই, বাট আসবে কিন্তু বলে রাখলাম। তাহলে এই অবন্তী, বৎস, কোশল, মগধ, এই 16টা মহাজনপদ কমতে কমতে আমরা দেখছি 4টে মহাজনপদ এসে দাঁড়াচ্ছে। এই মহাজনপদ আমার ছিল 16 মহাজনপদ, তো সেখান থেকে কমতে কমতে 4টে মহাজনপদ এসেছে মগধের নেতৃত্বে। এবারে এদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হয়ে উঠবে এই 4টের মধ্যে থেকেও, সেটা হচ্ছে মগধ। আমরা দেখবে এখানে একটা চ্যাপ্টারই পড়বো, চ্যাপ্টারের নামই হচ্ছে যে দ্য রাইজ অফ মগধা, মানে মগধের উত্থানের কারণ। সো মগধের নেতৃত্বেই শুরু হয়েছিল এই সময় সাম্রাজ্যবাদ। তাহলে এই জিনিসটা থেকে একটা এমসিকিউ তুমি এক্সপেক্ট করতে পারো, কার নেতৃত্বে শুরু হয় সাম্রাজ্যবাদ? এই 4টে মহাজনপদ সর্বশেষ শক্তিশালী। দেখো কি বললাম, প্রথমে তুমি 16টি মহাজনপদ দেখছো, এই 16টি মহাজনপদের মধ্যে 4টি মহাজনপদ খুব শক্তিশালী হয়ে ওঠে। আবার এই 4টির মধ্য থেকে একটা মহাজনপদ যেটা হচ্ছে মগধ, এ আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। তাহলে এই মগধের নেতৃত্বে শুরু হয়েছিল সাম্রাজ্যবাদ। ইম্পর্টেন্ট লাইন। ষোড়শ মহাজনপদের যুগে মগধ ছিল অন্যতম প্রধান, শক্তিশালী এবং ধনশালী রাজ্য। তো যেমন তার কাছে পাওয়ার ছিল, তেমন তার কাছে কিন্তু ধন ছিল। সো যে কারণে অন্যতম প্রধান, শক্তিশালী এবং ধনশালী রাজ্য ছিল হচ্ছে মগধ। 4টি শক্তিশালী রাজবংশ বলা হয় পর 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 রাজত্ব করেছিল, যা মগধের উত্থানকে যেন ত্বরান্বিত করেছিল। যেন বলা হয় এতটা তো ছিল, বাট মগধ কেন শ্রেষ্ঠ হলো? ধরো এই যে ক্লাসে সবাই তো রয়েছে, গুটি কয়েক ছেলে মেয়ে সিলেকশন পাবে, নিশ্চয়ই তার মধ্যে কোনো কোয়ালিটি ছিল। সো যে কারণে বাকিদেরকে পিছনে ফেলে সে টপে চলে গেছে। কিংবা যে কোনো টাইমে আমরা দেখি, যে কোনো প্রতিযোগিতা বা কম্পিটিশনে 10 জন বন্ধু দাঁড়িয়েছ, তুমি দৌড় প্র্যাকটিস করবে, সো যে কোনো একজনই ফার্স্ট হচ্ছে। সো তার মধ্যে নিশ্চয়ই কোনো এরকম কোয়ালিটি থাকছে। তো এটাই হচ্ছে সেখানকার সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই যে মগধের কথা আমরা বলছি, মগধ, এই মগধের নেতৃত্বে যেহেতু সাম্রাজ্যবাদ শুরু হয়েছিল, সো 4টি বংশ পরপর বলা হয় রাজত্ব করছিল, যা মগধের উত্থানকে ত্বরান্বিত করেছিল, যেন মগধকে যেন বেড়ে উঠতে সাহায্য করেছিল। অনেক সময় মনে করো বাড়ির আশেপাশে দেখবে আমরা খুব পুঁই শাক চাষ করি, এমনি হয় পুঁই শাক, তো একটু মোটামুটি জৈব সার পেলেই যেন গাছগুলো গড়গড় করে বেড়ে ওঠে, লাফিয়ে লাফিয়ে বেড়ে ওঠে পুঁই শাক। তার কারণ তো ত্বরান্বিত দশা দেখা যায়। তো সিমিলারলি 4টে গুরুত্বপূর্ণ বংশ পরপর রাজত্ব করেছিল, যা কিনা মগধের উত্থানকে ত্বরান্বিত করে। নামগুলো কি কি? হরিয়াঙ্ক ডায়নেস্টি বা হর্ষঙ্ক ডায়নেস্টি, শিশুনাগ ডায়নেস্টি, নন্দ এবং মৌর্য। আচ্ছা, তোমরা যেমন মধ্যযুগে দিল্লি সুলতানি যখন পড়ো, দাস বংশ, সৈয়দ বংশ, তুগলক বংশ,
খিলজি বংশ, লোদি বংশ, এই যে পরপর পরপর ক্রম অনুসারে আমরা পড়ি, কিংবা বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে সেকে দেখি যে বাবর, জাহাঙ্গীর, এই যে পরপর করে আমরা মনে রাখি ক্রম, সিমিলারলি এখানে একদম ক্রমটা মনে রাখতে হবে। কেন এখানেই পরীক্ষাতে কোশ্চেন আছে হর্ষঙ্ক বংশের পর কারা রাজত্ব করেছিল, শিশুনাগদের পর কারা রাজত্ব করেছিল, নন্দদের পর কারা রাজত্ব করেছিল। তাহলে আমরা এই যে 16th মহাজনপদ আমরা পড়ছি, যার মধ্যে আমরা আবার দেখব মগধের উত্থান খুব বেশি ত্বরান্বিত হয়েছিল সেই 4টি শক্তিশালী রাজবংশের শাসন যা মগধের উত্থানকে ত্বরান্বিত করেছিল, তা হলো নাম্বার 1 হর্ষঙ্ক বংশ, তারপরে আসবে শিশুনাগ বংশ, তারপরে আসবে নন্দ বংশ, তারপরে আসবে মৌর্য বংশ। ভি ভি আর তোমরা একটু হলেও পড়াশোনা করেছো এবং দেখে থাকবে যে আমরা বিভিন্ন শাসকের নাম পাই, অজাতশত্রু, অশোক, বিম্বিসার, বিন্দুসার, মহাপদ্মনন্দ, এই সব এই বংশের শাসক। এই যে যতই যে আমি শাসকের নাম বললাম না গুরুত্বপূর্ণ, সবাই কিন্তু এই বংশের শাসক, সবাই এই বংশের শাসক। তো এইরকম শক্তিশালী তাদের নেতৃত্ব মগধের উত্থানকে ত্বরান্বিত করেছিল। তাহলে বুঝতে পেরেছো সবাই এতক্ষণ পর্যন্ত আমি যা যা বললাম গল্পের ছলে কন্টেন্ট দিয়ে, সেটা তাহলে কি জনপদ ছিল বিভিন্ন রাজ্য, সেখান থেকে ষোড়শ মহাজনপদ হলো, 16টা বৃহৎ রাজ্য হলো, 15টা উত্তর ভারত কেন্দ্রিক, একটা দক্ষিণ ভারত কেন্দ্রিক যেটার নাম অশোক। তাহলে পরীক্ষাতে আসতে পারে দক্ষিণ ভারতের মহাজনপদ কোনটা, অশোক, কিংবা গোদাবরী নদীর উপত্যকা অঞ্চলে কোনটা, অবভিয়াসলি অশোক। 16টার মধ্যে 14টাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, দুটোতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তার নাম কি, ব্রিজি আর মল্ল। মনে রেখে দেবে ব্রিজি, ব্রিজিতেই তো বৈশালী, বর্তমান তুমি বিহারের মুজফ্ফরপুর অঞ্চল হচ্ছে ব্রিজি। তাহলে এই যে ব্রিজি এবং মল্ল যেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, বাকি সব রাজতান্ত্রিক ছিল, এগুলো বেসিক। এবার এই 16টা মহাজনপদের মধ্যে 4টে মহাজনপদ দেখি খুব শক্তিশালী ছিল, কারা কারা, অবন্তী, বৎস, কৌশল আর মগধ, এই 4টে শক্তিশালী ছিল। সো এদের মধ্যে আবার মগধের উত্থান যেন খুব বেশি ত্বরান্বিত বা বুস্ট পেয়েছিল, কারণ 4টে গুরুত্বপূর্ণ শক্তিশালী বংশ যা পরপর পরপর রাজত্ব করেছিল, তাদের সুদক্ষ নেতৃত্বে মগধের উত্থান আরো বেশি ত্বরান্বিত হয়। সেই 4টে সম্পর্কে আমাদের এখন পড়তে হবে। এবার এই ষোড়শ মহাজনপদের তালিকা দিয়ে দিলাম, মুখস্থ করলে করবে, না করলে পরীক্ষাতে মিষ্টি পাবে ডাব্বা। দেখো কোনটার ক্যাপিটাল দেবে আমি জানি না, বাট দিতে পারে, আমি বলে দিচ্ছি একবার শোনো। কাশী, কাশী হচ্ছে বারাণসী। মগধ রাজগীর, গিরিব্রজ বা পরবর্তীতে পাটলিপুত্র হয়েছিল। মগধের প্রথম রাজধানী বললে রাজগীর বা গিরিব্রজ। কৌশল শ্রাবস্তী, অবন্তী উত্তরাংশ দক্ষিণাংশ, সো উজ্জয়িনী ভেরি ইম্পর্টেন্ট। গান্ধার তক্ষশিলা, অঙ্গ চম্পা, কুরু মহাজনপদ ইন্দ্রপ্রস্থ। একটা প্রশ্ন আসে, এটা দিল্লি অঞ্চলের অবস্থিত, যে দিল্লির প্রাচীন নাম কি ছিল, একটা পরীক্ষাতে প্রশ্ন আসে। অশোক পোতানা বা পোতালি দক্ষিণ ভারতের অঞ্চলের অবস্থিত মহাজনপদ। ব্রিজি বৈশালী, সুরসেন মথুরা, কম্বোজ রাজপুর, পাঞ্চাল কম্পিল্য, বৎস কৌশম্বী, চেদি শক্তিমতী, মৎস্য বিরাটনগর, আর মল্ল কুশীনগর পাবা। তাহলে এই হচ্ছে যে বিভিন্ন মহাজনপদ সম্পর্কে তথ্য দিলাম, একবার করে চোখ বুলিয়ে নাও। পরীক্ষাতে কোনটা আসবে বলতে পারবো না, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আমি আবারও রিপিট করছি, দেখো এক এক করে। কাশী মহাজনপদ, এর রাজধানীর নাম কি, বারাণসী, এটা আমি স্টার করে দিলাম। দেখো 16টা মহাজনপদই গুরুত্বপূর্ণ, বাট এর মধ্যেও কয়েকটাকে আমি মার্ক করে দিচ্ছি বিশেষ করে। তাহলে কাশী হচ্ছে কি, বারাণসী, এখানে কি প্রতিষ্ঠিত ছিল, রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, প্রজাতন্ত্র নয় কিন্তু। তারপরে দেখো আমরা যেটা পাচ্ছি সব থেকে গুরুত্বপূর্ণ শক্তিশালী যেটা, সেটা হচ্ছে মগধ। এই মগধের নিকটবর্তী নদী মনে রাখবে সোন ও চম্পা। কি বললাম, সোন ও চম্পা ছিল মগধের নিকটবর্তী নদী। তোমরা পড়েছো না সোন নদী কিংবা চম্পা, এটা ছিল এর নিকটত্ব নদী, পূর্ব পশ্চিম দিকে অবস্থিত সোন, পূর্ব দিকে চম্পা, পশ্চিমে ছিল সোন। এখানেও কিন্তু রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। তাহলে প্রথমে রাজগীর বা গিরিব্রজ, পরবর্তীতে মানে শেষে পাটলিপুত্র হয়েছিল মগধের রাজধানী। ভেরি ইম্পর্টেন্ট পাটলিপুত্র, এই জায়গাটা আমি স্টার করে দেখলাম। মগধের সেকেন্ড রাজধানী বা পরবর্তী রাজধানী বা শেষ রাজধানী কি হয়েছিল, পাটলিপুত্র। এটা পরীক্ষাতে কিন্তু কোশ্চেন অলরেডি এসছে।
ভেরি গুড। এরপরে আমরা কোশল মহাজনপদের কথা বলছি। সো এটা মূলত এই যে ফৈজাবাদ, অযোধ্যা এই অঞ্চলের মধ্যে কোশল মহাজনপদ আমরা দেখে থাকবো। সো শ্রাবস্তী হচ্ছে এর উত্তরাঞ্চল তথা প্রধান রাজধানী ছিল শ্রাবস্তী। অবন্তী নাম শুনে থাকবে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ মহাজনপদ। অবন্তী মহাজনপদ, এখানেও রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। এর দুটো রাজধানীর কথা এখানে উল্লেখ করা হয়, উজ্জয়িনী ও মহিষ্মতি। তাহলে উজ্জয়িনী মানে কি? উজ্জয়িনী মানে হচ্ছে তোমার মধ্যপ্রদেশ অঞ্চল। তাহলে উত্তরাংশের রাজধানীর নাম ছিল উজ্জয়িনী, আর মহিষ্মতি ছিল দক্ষিণ অঞ্চলের রাজধানী। গান্ধার, তোমরা গান্ধার শিল্পের নাম শুনে থাকবে, তো সেই গান্ধার এখানেও রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। এই গান্ধারের রাজধানীর নাম হচ্ছে তক্ষশিলা। গান্ধারের রাজধানীর নাম হচ্ছে তক্ষশিলা। অঙ্গ মহাজনপদের রাজধানী কি ছিল? অঙ্গ চম্পা। চম্পা মনে রাখবে, চম্পা, এখানেও রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। কুরু মহাজনপদ, ভেরি ইম্পর্টেন্ট, ইন্দ্রপ্রস্থ, হস্তিনাপুর এইভাবে মনে রেখে দেবে, কারণ এটা মনে রেখে দেবে দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলটাই হচ্ছে কুরু মহাজনপদ। কি বললাম? দিল্লি অঞ্চল। এই জন্য একটা পরীক্ষাতে প্রশ্ন আসে, দিল্লির প্রাচীন নাম কি ছিল? মনে রেখে দেবে দিল্লির প্রাচীন নাম এই। অশোক দক্ষিণ ভারতে অবস্থিত, ভেরি ইম্পর্টেন্ট, এটা নিজেই ইম্পর্টেন্ট, কারণ দক্ষিণ ভারত বা গোদাবরী নদী উপত্যকা অঞ্চলে অবস্থিত। পোতানা বা পোতালি ছিল এই অশোকের কিন্তু তোমার রাজধানী, এবং এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। ব্রিজি হচ্ছে কি? বৈশালী। তাহলে ব্রিজি মানে কি? হচ্ছে বৈশালী। সুরসেন মথুরা। সুরসেন কোথায়? মথুরা। কম্বোজ রাজপুর, আর একবার দেখে নাও চটপট। পাঞ্চাল কম্পিল্য, বৎস কৌশম্বী, চেদি শক্তিমতী, মৎস্য বিরাটনগর। মল্ল মহাজনপদের নাম তোমরা কোথায় পড়েছো বলো তো? বৌদ্ধ ধর্ম পড়তে গিয়ে না জৈন ধর্ম পড়তে গিয়ে? কোন জায়গায়? মহাবীর নাকি গৌতম বুদ্ধ? কোন জায়গায়? বিশ্বজিৎসের পিডিএফ কোন ব্যাচে পাবো? প্রো ব্যাচে বা প্র্যাকটিস ব্যাচে, দুটোতেই পাবে। আগের দিন কি ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করেছিলে নাকি? আমরা মল্ল মহাজনপদের কথা পড়িনি? পাবাপুরি পড়নি? মল্ল মহাজনপদের কথা পড়নি? এসএসসি জিডি ব্যাচে কেন পিডিএফ দেওয়া হচ্ছে না? এটা এসএসসি জিডি ক্লাস না, এই জন্য। হুম। আমি আমি সাকসেস গাইড অর্ডার করেছিলাম, আপনাদের ওখানে নম্বরটা ভুল দিয়েছে, তাই আমি বইটা পাবো কি? নম্বর যদি তুমি যদি ভুল দাও তাহলে বই আর পাবে কি করে? তোমাকে খুঁজে পাবে কুরিয়ার? খুঁজে পাবে না, রিটার্ন আসবে। রিটার্ন আসলে আমাদের এখান থেকে ফোন করবে, বুঝেছো? যে আর স্প্যাম করো না। নেক্সট, তাহলে এই ষোড়শ মহাজনপদ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে কোনটা আসে বলা মুশকিল, বাট আসে। এবারে আমরা হর্ষঙ্ক বংশ নিয়ে জানার চেষ্টা করব। তাহলে হর্ষঙ্ক বংশটা কি ছিল? এই ষোড়শ মহাজনপদে এই যে মগধের উত্থান আমরা পড়ি, এই মগধের উত্থানের মধ্যেই সব থেকে গুরুত্বপূর্ণ হাইলাইটেড পয়েন্টটি ছিল কিন্তু এই হর্ষঙ্ক ডায়নেস্টি বা হর্ষঙ্ক বংশ এটাকে বলা হয়ে থাকে। তো মগধে এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিম্বিসার। বিম্বিসারের মাতার নাম ছিল বিম্ব, মনে থাকবে। তাহলে মগধে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? বিম্বিসার। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, তাহলে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার। বিম্বিসার কার সমসাময়িক ছিলেন? তিনি গৌতম বুদ্ধের সমসাময়িক, মানে তার পিরিয়ডে বেসিক্যালি একই। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক বা শ্রেণীয়, মনে থাকবে। ভেরি 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 ইম্পর্টেন্ট, শ্রেণিক উপাধি এসএসসিতে খুব দেয়। শ্রেণী উপাধিটা কি? তাই শ্রেণী উপাধিটা কার? বিম্বিসারের। ভেরি 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 ইম্পর্টেন্ট কিন্তু। বিম্বিসারের রাজধানী ছিল রাজগীর বা গ্রীব্রজ। বিম্বিসারের পুত্র অজাত শত্রু, যিনি একটা বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিল,
এই বিম্বিসারের ছেলে হচ্ছে অজাতশত্রু, তিনি তার এই পিতা মানে বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন। অজাতশত্রুর উপাধি হচ্ছে কুনিক, এটা পরীক্ষাতে খুব দেয়। হ্যাঁ, আচ্ছা, শ্রেণিক বা শ্রেণীয় বিম্বিসার, কুনিক হচ্ছে অজাতশত্রু। আর অজাতশত্রুর সময় গিরিব্রজ বা রাজগৃহে প্রথম বৌদ্ধ সঙ্গীত, প্রথম বৌদ্ধ মহাসম্মেলন তার এতেই হয়েছিল, রাজগৃহে হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন। পড়ো একবার স্লাইড গুলো, কোন পয়েন্ট আছে? হ্যাঁ, 483 বিসি, একদম কারেক্ট অ্যান্সার, 483 বিসি। তাহলে বিম্বিসার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যিনি ছিলেন কি হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, বিম্বিসার। বিম্বিসারের উপাধি শ্রেণিক বা শ্রেণীয়, দুটোই মনে রেখে দেবে, ঠিক আছে? শ্রেণিক বা শ্রেণীয় দুটোই বলা হয়, কোনটা আসে বলা মুশকিল, বাট দুটোই আসে। ওকে, শ্রেণীয় থেকে মনে রাখার খুব একটা ইম্পর্টেন্ট লাইন মনে রেখে দেবে, সেনম, এটা ছিল, এটি ছিল বিম্বিসারের কিসের নাম বলো তো? কেউ বলতে পারবে? এটা বিম্বিসারের কিসের নাম বলো? বিম্বিসারের খুব একটা প্রিয় জিনিসের নাম, কিসের নাম ছিল বলো তো? আরে ভেরি গুড, রেখা, রেখা উত্তর দিয়েছে, একদম সঠিক অ্যান্সার, রেখারটাই সঠিক হয়েছে। তার প্রিয় হস্তির নাম হাতি, তার প্রিয় হস্তির নাম ছিল। ডান। তাহলে হর্ষঙ্ক বংশ থেকে কারো কোনো ডাউট নেই তো? এইগুলোই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে আসে। এই অজাত শত্রু ছিল তোমার বিম্বিসারের পুত্র। আর একটা প্রশ্ন আছে যে সিংহাসন আসার আগে অজাতশত্রু কোথাকার শাসক ছিল? এটা নোট করতে পারো, অজাতশত্রু পূর্বে, সিংহাসনে আসার পূর্বে তিনি, সিংহাসনে আসার পূর্বে তিনি চম্পার শাসক ছিলেন। এটা মনে রেখে দেবে, সিংহাসনে আসার পূর্বে তিনি চম্পার শাসক ছিলেন। তার উপাধি ছিল কুনিক, তার উপাধি ছিল কুনিক। হর্ষঙ্ক বংশের পরবর্তী শাসক সম্পর্কে আমরা জানব। অজাতশত্রুর পর মগধের সিংহাসনে বসে উদয়ন, উদয়ভদ্র, খুব ইম্পর্টেন্ট একটা নাম, উদয়ন বা উদয়ভদ্র। জিকে ফেসবুক কবে স্টক আসবে প্লিজ স্প্যাম করো না, পুজোর পর। আমাদের স্টকে আছে, আমাদের স্টকে বর্তমানে আছে, আমাদের কাছে এখনো প্রায় 10,000 বই আছে, বাট পাঠানো সম্ভব হবে না এই পুজো ফেস্টিভ্যালের কারণে। না, এই সময় কুরিয়ার ডিলে চলে। আর এই সময় দেখবে এই সেপ্টেম্বরে, এই সময় ফ্লিপকার্টে, অ্যামাজনে ওই সমস্ত গ্রেট ইন্ডিয়ান সেল, বিগ বিলিয়ন ডেজ থাকে, যে কারণে বিরাট লজিস্টিকের প্রবলেম চলে, বুঝতে পেরেছো? আমি নিজেও গতকাল একটা এসি অর্ডার করলাম, আজকে দেখাচ্ছে সেই অক্টোবরের 10 তারিখে আসবে, অক্টোবরের 10 তারিখে আসবে। তাহলে কতদিন লাগছে দেখেছি? আমার নিজের প্রাইম মেম্বারশিপ নেওয়া পয়সা দিয়ে, তার মানে ফার্স্ট ডেলিভারি হওয়ার কথা, বাট আমি 1 তারিখে অর্ডার মানে আজকে অর্ডার করলাম, এই গতকাল হচ্ছে মনে করো 22 তারিখ, দেখাচ্ছে অক্টোবরের 10 তারিখে পাবো। তাহলে কত টাইম, বুঝতে পারছো? এই জন্য আমরা এই সময় পাঠাই না, পুজোর পর পাঠাবো আবার। চলো এবারে পড়ানোতে ফোকাস করো। তো সেটা হচ্ছে হর্ষঙ্ক বংশের শাসক, আমরা আর একজন শাসক নিয়ে কথা বলছি, অজাতশত্রুর পর উদয়ভদ্রও বলা হয়, উদয়ভদ্র বা উদয়ভদ্র বলা হয়। 16 বছর মতো তিনি রাজত্ব করেছিলেন। তিনি খুব গুরুত্বপূর্ণ শাসক একজন ছিলেন। তার একটা বিশেষ কৃতিত্ব ছিল, পাটলিপুত্রকে মগধ সাম্রাজ্যের রাজধানীকে পরিণত করেছিলেন। হ্যাঁ, তিনি মগধের রাজধানী রাজগৃহ থেকে স্থানান্তরিত করেছিলেন। তার প্রধান কৃতিত্ব হচ্ছে গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত পাটলিপুত্র নগরের নির্মাণ। তো এখান থেকে প্রশ্ন আসে যে পাটলিপুত্র, এই যে বিখ্যাত পাটলিপুত্র শহরের নাম শুনি, এই পাটলিপুত্র শহরের
নির্মাণ কে করেছিলেন? তাহলে পাটলিপুত্র শহর নগরের নির্মাণ করেছিলেন উদয়ন বা উদয়ীভদ্র বা উদয়ী কিন্তু বলা হয়ে থাকে। পাটলিপুত্র এটা গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত ছিল। পাতাল গ্রাম বলে ওখানে একটা ছিল, ওখানে একটা দুর্গ ছিল, তো সেটাকে কেন্দ্র করে তিনি পাটলিপুত্র নগরীকে তৈরি করেছিলেন। তাহলে আর তার আমলে পাটলিপুত্র মগধ সাম্রাজ্যের রাজধানী হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। পাটলিপুত্র, কারণ মগধের আমরা প্রথম রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। বিফোর পাটলিপুত্র, মগধের রাজধানী কি ছিল? আমরা মনে রেখেছি রাজগৃহ। রাজগৃহ ছিল তার ফার্স্ট ক্যাপিটাল। তো রাজগৃহ থেকেই স্থানান্তরিত করে তিনি পাটলিপুত্র করেন। এখান থেকে একটা পরীক্ষাতে আসে যে কে পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা করেছিলেন। তাহলে পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা করেছিলেন উদয়। হয়েছে? আর একটা শহরের কথা মনে রেখে দেবে, কুসুমপুরা। শহরের নির্মাণ তার আমলেই হয়েছিল। তো কুসুমপুরা শহরের নির্মাণ তার আমলেই হয়েছিল। উদয়নের পর বিভিন্ন শাসক আসে, অনিরুদ্ধ, মুন্ড, নাগ দশক মগধের সিংহাসনে বসেন। কিন্তু এই নাগ দশকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রথম শাসক আমরা পড়লাম বিম্বিসার, তারপর জানলাম অজাতশত্রু, তারপর উদয়ন, এবং তারপর এইসব শাসক চলছে। নাগ দশকটা ইম্পর্টেন্ট বিকজ হর্ষঙ্ক বংশের লাস্ট রুলারের নাম হচ্ছে নাগ দশক, ভিভিআই। হর্ষঙ্ক বংশের শেষ শাসক কে ছিলেন? পরীক্ষাতে আসে। নাগ দশক ছিলেন হর্ষঙ্ক বংশের লাস্ট রুলার, তাকে দর্শকও বলা হতো, দর্শক বা নাগ দশক। সো বলা হয় এই নাগ দশকের পর পরবর্তীতে হর্ষঙ্ক বংশের পতন ঘটে এবং এখান থেকেই পরবর্তীতে প্রতিষ্ঠিত বা ক্ষমতা পাবে শিশু নাগ বংশ। তাহলে এর পরপরই যারা ক্ষমতায় আসবে তারা হচ্ছে শিশুনাগ বংশ। বুঝতে পেরেছ? কি গো, সবাই বুঝতে পেরেছ? গুড গুড গুড, ভেরি গুড। এবারে আমরা শিশুনাগ সম্পর্কে জানবো। তো শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ, একদম সহজ জিনিস। তাহলে শিশুনাগ বংশের যে কথা হচ্ছে তার প্রতিষ্ঠাতা কে হবে? শিশুনাগ, যিনি হর্ষঙ্ক বংশের শেষ রাজা ওই নাগ দশক তাকে হত্যা করে মগধে নতুন রাজবংশের সূচনা করেন। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ তিনি তার রাজধানী না আবার বৈশালীতে স্থানান্তরিত করেছিলেন। খুব মজার বিষয় এদের রাজধানী নিয়ে। তো শিশুনাগ বংশের যে শাসক, কারণ তার পিতা বৈশালী লিচ্ছবি বংশীয় ছিলেন আর মাতা ছিলেন নগর সভারই বেসিক্যালি। তো তিনি তার রাজধানী, যেহেতু এর আগের উদয়নের সময় বা উদয়ীভদ্রের সময় পাটলিপুত্রে হয়েছিল মগধের রাজধানী। কোথায় ছিল? পাটলিপুত্রে হয়েছিল। তো তারা আবার শিশুনাগ বংশের শাসক, তিনি পাটলিপুত্র থেকে রাজগৃহ ও বৈশালীতে গিয়ে আবার তিনি তার দ্বিতীয় রাজধানীকে স্থানান্তরিত করেছিলেন। কারণ বৈশালী কি ছিল? তার পৈতৃক বাসভূমি। মনে রেখে দেবে, বৈশালী ছিল তার পৈতৃক বাসভূমি। বৈশালী কি ছিল? তার পৈতৃক ভূমি ছিল। সবাই তার রুট সেটাকে ভালোবাসে, জানো নিশ্চয়। তো পরবর্তী যে শাসক আমরা আসব সেটা কালাশক বা কাকবর্ণ। তাহলে এর পরবর্তী যিনি শাসক হন তিনি ছিলেন কালাশক, এই শিশুনাগের পর। তো কালাশক বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতে আয়োজন করেন। ইনি তো বৈশালীতে রাজধানী স্থানান্তর করে দেন, তাদের পৈতৃক বাসভূমি ছিল। আর প্রথমটা তাহলে আমরা
কার সময় দেখেছি? প্রথম বৌদ্ধ মহাসম্মেলনটা কার সময় দেখেছি? কে বলবে? দ্বিতীয় বৌদ্ধ সংগীতি তো তার সময় হচ্ছে বৈশালীতে, দ্বিতীয়টা কোথায়? বৈশালীতে, প্রথমটা অজাতশত্রুর সময়। একদম কারেক্ট অ্যান্সার, একদম কারেক্ট অ্যান্সার। আর দ্বিতীয় বৌদ্ধ সংগীতি তার সময়ই হয়েছিল বৈশালীতে, বৈশালী। এবারে নন্দ বংশ আসবে। কোন বংশ? শিশুনাগের পর। আহা, স্লাইডটা মিস করে ফেললাম নাকি? স্লাইডটা মিস করলাম নাকি? নন্দ বংশ রাখিনি, মাই মিস্টেক। আমি মুখে বলে দিচ্ছি, মাই মিস্টেক। এখানে একটা পয়েন্ট অ্যাড হবে, নোট করো, সেটা হচ্ছে নন্দ বংশ। তাই বলি মৌর্য চলে আসলো কেন? নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুব বেসিক কিছু কোশ্চেন্স আমাদের লাগবে নন্দ বংশ থেকে, আহামরি কঠিন কোনো পয়েন্ট এখানে অ্যাড করব না। দেখো নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ ছিলেন এই নন্দ বংশের প্রতিষ্ঠাতা। তাহলে কি? মহাপদ্মনন্দ প্রতিষ্ঠাতা করেন নন্দ বংশের। ভেরি ইম্পর্টেন্ট। উপাধি সব থেকে বেশি আসে এখানে, কিছু উপাধি বলছি শোনো, নোট করে নাও। উগ্রসেন, কি বললাম? তুমি এখানেই পাবে, এই নন্দ বংশেই পাবে শাসক উগ্রসেন নাম পাওয়া যায়, উগ্রসেন। এবারে এখানে দুটো টার্ম মনে রেখে দেবে, অ্যাগ্রামেস আর জেন্ড্রামেস। গ্রিকরা বলতো। এটা কি জিনিস? যারা প্রথমবার শুনছো অ্যাগ্রামেস ও জেন্ড্রামেস, এটা একটু ভালো করে বুঝে নাও। তো সেটা হচ্ছে উগ্রসেন, তো তার উপাধি বা তার নামের কথা আমরা পড়েছি। সো গ্রিকরা এই উগ্রসৈন্য বা উগ্রসেন এটাকে উচ্চারণ করেছেন আগ্রামেস বা জেন্ড্রামেস নামে, মনে থাকবে। সো আগ্রামেস বা জেন্ড্রামেস। তাহলে বলা হয়, একটা প্রশ্ন আসে যে প্রাচীন গ্রিক লেখকরা, খুব মন দিয়ে শুনবে, এই জায়গায় একটা লাইন লিখে দিচ্ছি, প্রাচীন গ্রিক লেখকরা, প্রাচীন গ্রিক লেখকরা এই অ্যাগ্রামেস ও জেন্ড্রামেস বলে কাকে বুঝিয়েছেন? এটা পরীক্ষাতে আসে। তাহলে আনসার হবে ধননন্দ, মনে রাখবে। এই মহাপদ্মনন্দের উত্তরাধিকারী ধননন্দকেই বোঝানো হতো, আগ্রামেস ও জেন্ড্রামেস। এইটা খুব ইম্পর্টেন্ট। মহাপদ্মনন্দকে সকল ক্ষত্রিয়র উৎখাতকারী বলা হয়ে থাকে বা সর্বক্ষত্রিয় ছেতা। মহাপদ্মনন্দকে বলা হয় সর্বক্ষত্রিয় ছেতা। সর্বক্ষত্রিয় ছেতা কাকে বলা হয়? মহাপদ্মনন্দকে বলা হয়। মহাপদ্মনন্দকে কি বলা হয়? একরাট। তার আরেকটা উপাধির নাম কি? একরাট। পরীক্ষাতে আসে একরাট উপাধি কার? একরাট উপাধি হচ্ছে কার? মহাপদ্মনন্দের। তাকে কি বলা হয়? মহাপদ্মনন্দকে, মহাপদ্মনন্দকে বলা হয়, এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে কিন্তু, দ্বিতীয় পরশুরাম। মহাপদ্মনন্দর আরেকটা উপাধি মনে রাখো, দ্বিতীয় পরশুরাম বলা হয়ে থাকে তাকে, দ্বিতীয় পরশুরাম। ডান। চল, মৌর্য বংশ বিশেষ করে, আর এখানে খুব ইম্পর্টেন্ট লাইন একটা মনে রেখে দেবে যে
নন্দ বংশের শেষ শাসক কে ছিলেন? মনে রেখে দেবে ধননন্দ, খুব ইম্পর্টেন্ট একটা নাম। তোমরা আলেকজান্ডারের নাম শুনেছো নিশ্চয়ই, আলেকজান্ডার কোর নাম শুনেছো। তো ধননন্দ থেকে খুব ইম্পর্টেন্ট লাইন যেটা মনে রাখতে হয়, তিনি ছিলেন শেষ রাজা। কার? নন্দদের, নন্দ বংশের শেষ রাজা। নন্দ বংশের শেষ শাসক কে ছিলেন? ধননন্দ ছিলেন। তার সময়ের বিখ্যাত ঘটনা কি? গ্রিক বীর আলেকজান্ডার, আলেকজান্ডারের ভারত অভিযান কোন সালে বলতো? পরীক্ষাতে দুটো প্রশ্ন আসে যে আলেকজান্ডারের ভারত অভিযানকালে মগধে কোন বংশ রাজত্ব করছিল। তাহলে আলেকজান্ডারের ভারত অভিযানকালে নন্দ বংশ রাজত্ব করছিল। শাসক কে ছিলেন? শাসক ছিলেন ধননন্দ। তাহলে গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণ ঘটেছিল কার সালে, কার শাসনকালে? নন্দ বংশের শাসক ধননন্দের সময়কালে হয়েছিল। মনে থাকবে, এটা পরীক্ষাতে খুব দেয় কিন্তু। এবারে কোন সময় হয়েছিল বলো? কোন সময়কালে? কোথাও কোথাও 327 লেখা থাকে, তুমি এই 326 দিয়েই মনে রেখে দেবে। হ্যাঁ, 326 বিসি, 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের ভারত অভিযান ঘটেছিল। আলেকজান্ডার দীর্ঘ 19 মাস ভারতে ছিলেন। তাহলে আলেকজান্ডার কত মাস ভারতে ছিলেন এটা পরীক্ষাতে এসেছিল। আলেকজান্ডার প্রায় 19 মাস ভারতে ছিলেন। এটা আসে। তো ধননন্দকে সিংহাসনচ্যুত করা হয় এবং মগধে প্রতিষ্ঠিত হয় মৌর্য বংশ। হ্যাঁ, হিডিসপিসের যুদ্ধ একদম কারেক্ট অ্যান্সার বাদশাহ, এখানেই রয়েছে। আমি ওটাতে এমসিকিউ আছে বলে দিচ্ছি। তো বিন্দুসার যে ছিল, তারপর আমরা খুব গুরুত্বপূর্ণ যে বংশ পাই তার নাম হচ্ছে মৌর্য বংশ, খুব ইম্পর্টেন্ট। তাহলে বিন্দুসারের মৃত্যুর পর অশোক সিংহাসনে বসেন। এই অশোক ছিলেন মৌর্য বংশের থার্ড বা শ্রেষ্ঠ রুলার। থার্ড বা শ্রেষ্ঠ রুলার ছিলেন, তৃতীয় তথা সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। তো কিরকম ছিল মৌর্য সাম্রাজ্য? দেখো, প্রতিষ্ঠাতা হয়ে যাবে মৌর্যদের এই গুপ্ত দেখে যেন গুপ্ততে চলে যেও না, চন্দ্রগুপ্ত মৌর্য। সেখান থেকে মনে রেখে দেবে বিম্বিসার নয় কিন্তু, বিম্বিসার নয় কিন্তু বিন্দুসার। এইটাই অনেকে গুলিয়ে যায় এবং অনেক সময় টাইপিং মিস্টেকও আমাদের হয়ে যায় বারবার। এই এই তোমার বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত, আর বিম্বিসার তো শ্রেণিক বা সেনিয়া। এই যে অমিত্রাঘাত উপাধি, এটা বিন্দুসারের ছিল, তিনি মৌর্য বংশের শাসক। আর বিম্বিসারের উপাধি ছিল তোমার, বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক বা সেনিয়া। এই বিন্দুসারের পর যিনি সিংহাসনে আসেন তিনি ছিলেন দ্য গ্রেট অশোক। এই অশোকই ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক। তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। মন দিয়ে দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন? মৌর্যদের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। বিন্দুসার হন যার উপাধি অমিত্রাঘাত। অশোককে আমরা কি বলেছি? মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক বলেছি। আচ্ছা, শেষ শাসক আমরা কাকে বলি? লাস্ট রুলার আমরা কাকে বলি? বৃহদত্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বৃহদত্ত ছিলেন মৌর্যদের শেষ শাসক, লাস্ট রুলার। এইটা মুখস্থ করে নেবে। হ্যালো,
এবারে অশোক সিংহাসনে বসেন। অশোক তৃতীয় তথা সর্বশ্রেষ্ঠ শাসক, এটাও উল্লেখ করেছি। অশোককে বলা হতো চণ্ডাশোক, পরবর্তীতে তিনি ধর্মাশোক হয়েছিলেন। অশোকের রাজত্বকালের উল্লেখযোগ্য ঘটনা ছিল কলিঙ্গ যুদ্ধ। এটা সাল নিয়েও বিতর্ক আছে, তুমি 261 বিসি মনে রেখে দেবে, 261 খ্রিস্টপূর্বাব্দ মনে রেখে দেবে। সুবর্ণরেখা ও গোদাবরীর বিস্তৃত স্থান ওড়িশা অন্ধ্রের কিছু অংশ নিয়ে কলিঙ্গ তৈরি ছিল। তো অশোকের রাজত্বের নবম বছরে, নবম বললে 260, বা অষ্টম বছরে বা মতান্তরে 261 খ্রিস্টপূর্বাব্দ, তুমি 261টাই মনে রেখে দেবে, অধিকাংশ সময় 261টা দিয়ে আসে, কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। অশোক এর কলিঙ্গ যুদ্ধের পর কলিঙ্গকে তারা মৌর্যের সাম্রাজ্যভুক্ত করে নিয়েছিল। অ্যাকচুয়ালি এই অশোকের উপাধি পরীক্ষাতে খুব আসে, মনে রেখে দেবে। অশোকের উপাধি ছিল খুব ইম্পর্টেন্ট, দেবনাম প্রিয়দর্শী। দেবনাম প্রিয়দর্শী উপাধি কার ছিল? দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী অশোক বা দেবনাম প্রিয় কাকে বলা হয়ে থাকে? অশোককে কিন্তু বলা হয়ে থাকে। ভেরি 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 ইম্পর্টেন্ট। তার রাজধানীর নাম ছিল পাটলিপুত্র। তার রাজধানীর নাম কি ছিল? পাটলিপুত্র। তিনি কলিঙ্গ যুদ্ধের আগ পর্যন্ত বলা হয় তিনি চণ্ডাশোক ছিলেন, পরবর্তীতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি হন ধর্মাশোক। তিনি তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল যিনি আয়োজন করেন তিনি ছিলেন অশোক। অশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা অশোকের জীবনে খুব এফেক্ট এনেছিল। সো তারপর তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোক হয়েছিলেন। অশোক তার এই যে আগ্রাসী যুদ্ধ নদী, এই দয়া নদী, এটা ইম্পর্টেন্ট, দয়া নদীর তীরে হয়েছিল কলিঙ্গ যুদ্ধে জয়লাভ করেন। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ পরিণামের পর অশোকের ব্যক্তিগত জীবনে পরিবর্তন আসেন এবং তিনি অহিংস নীতি অবলম্বন করেন। তাই তিনি চণ্ডাশোক, একটা পরীক্ষাতে কোশ্চেন আসে অশোক কোন যুদ্ধের পর চণ্ডাশোক থেকে ধর্মাশোক হন? হ্যাঁ, তাহলে কলিঙ্গ যুদ্ধের পর। আর অশোক যে বৌদ্ধ ধর্ম আসেন, বৌদ্ধ ধর্মে দীক্ষা দানকে উপগুপ্ত, এই নামটা ইম্পর্টেন্ট। অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষা কে দিয়েছিলেন? উপগুপ্ত। অশোকের সময় পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল। অশোক দেবনাম প্রিয়দর্শী নামে পরিচিত। মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? বৃহদত্ত। VVI MCQ কে ছিলেন? নাসিম। স্যার কুষাণ বংশটা দেবেন না? এতক্ষণ পর্যন্ত কি বললে তুমি? হ্যাঁ, ও নাসিম বাবু ঘুম ভেঙেছে? আমরা মগধের উত্থান পড়ছি। হ্যাঁ, তারপরে আসতে দাও। বুঝতে পেরেছো? তাহলে আমি এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, চলো ফার্স্ট কোশ্চেন অন ইউর স্ক্রিন। ফার্স্ট কোশ্চেন 1 নম্বর, তাড়াতাড়ি করতে হবে, ফার্স্ট করতে হবে প্রশ্নগুলো, ঠিক আছে? তো প্রশ্নগুলো আমাদের একটু ফার্স্ট করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য? চন্দ্রগুপ্ত মৌর্য কার প্রতিষ্ঠাতা ছিলেন? অবভিয়াসলি মৌর্য রুলার, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, মৌর্যদের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন বলো? এই মৌর্য এদের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? কি হবে আনসার? অশোক। তাহলে মৌর্যদের শ্রেষ্ঠ শাসক অশোক। নন্দ বংশের, দেখি খুব ভালো ভালো প্রশ্ন দিচ্ছি, করো। নন্দদের সবচেয়ে প্রসিদ্ধ রাজা কে ছিলেন? নন্দ বংশের সবচেয়ে প্রসিদ্ধ রাজা কে ছিলেন? অবভিয়াসলি আমি এখানে মহাপদ্মনন্দ অপশন পেয়ে যাচ্ছি। নেক্সট,
শিশুনাগ বংশের পতনের পর কোন বংশের উত্থান ঘটে? শিশুনাগ বংশের শিশুনাগ বংশের পর কারা এসেছিল? শিশুনাগ বংশের পরে এসেছিল কি? হাফ লোক ঠিক বলে, হাফ লোক ভুল বলে। এই চারটে তো বংশ বললাম, তা খুব কি কঠিন হলো? হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য বংশ, শিশুনাগের পর নন্দ বংশ, এই তো ক্রম। এই তো ক্রম। পরের প্রশ্ন, ষোড়শ মহাজনপদের মধ্যে বৃহত্তম এবং শক্তিশালী রাজ্য কোনটা ছিল? ঘুরিয়ে দিয়েছে। আমরা বারবারই বলেছি মগধ ছিল শক্তিশালী ও ধনশালী রাজ্য। তাহলে ষোড়শ মহাজনপদের মধ্যে মগধ ছিল অন্যতম শক্তিশালী ও ধনশালী রাজ্য। ষোড়শ মহাজনপদের 16টি রাজ্যের মধ্যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল কোথায়? মনে রেখে দেবে, এই 16th মহাজনপদ, এদের মধ্যে অধিকাংশ 14টিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, এই তোমার রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, আর দুটিতে কেবল প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। সেই দুটোর নাম হচ্ছে ব্রিজি আর মল্ল। অপশন নাম্বার সি কারেক্ট আনসার। নিম্নের কোনটি দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ? বা আমরা বললাম যে গোদাবরী নদীর উপত্যকা অঞ্চলে, গোদাবরী নদীর উপত্যকা অঞ্চলে অবস্থিত মহাজনপদটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে অশোক ইজ দ্য রাইট অ্যান্সার। অশোক ইজ দ্য রাইট অ্যান্সার। নিম্নের কোনটি মগধের রাজধানী ছিল? মগধের রাজধানী, এখানকার মধ্যে আমরা রাজগীর বা রাজগৃহ, তার মগধের মনে রেখে দেবে প্রথম রাজধানী ছিল। রাজগীর বা অনেক সময় এভাবেও আসে রাজগৃহ, গিরিব্রজ। হর্ষঙ্ক বংশের শাসক অজাতশত্রু কার পুত্র ছিলেন? হর্ষঙ্ক বংশের শাসক অজাতশত্রু, অজাতশত্রুর উপাধি কি ছিল? ওটা তো আসে, সবাই বলো। বিম্বিসার। বিম্বিসারের উপাধি কি ছিল? শ্রেণিক বা শ্রেণী। খুব ইম্পর্টেন্ট বিম্বিসার। এটা করো। কুনিক অজাতশত্রু, বুঝতে পেরেছো? আর শ্রেণিক বিম্বিসার। সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কোন বংশ রাজত্ব করছিল? হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসে। এটা 326 বিসিতে, তখন নন্দ বংশ রাজত্ব করছে। এবং নন্দ বংশের কোন শাসক রয়েছে? ধননন্দ। ধননন্দ হচ্ছে শাসকের নাম। সঠিক উত্তর নন্দ বংশ, আর শাসকের নাম ধননন্দ। পরেরটা করো। বিম্বিসার কি উপাধি নিয়েছিল? সো বিম্বিসার শ্রেণিক বা শ্রেণীয় উপাধি। পরেরটা, কুনিক উপাধি কে করেন? অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। আচ্ছা, অজাতশত্রু কি কোনো বৌদ্ধ মহাসম্মেলন আয়োজিত করেছিলেন বলতো? অজাতশত্রু কি কোনো বৌদ্ধ সম্মেলন করেছিলেন? যদি ইফ ইয়েস, তাহলে তিনি কোন বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন? সেকেন্ডও লিখেছে অনেকজন।
অনেকজন সেকেন্ডও লেগেছে। প্রথম বৌদ্ধ সম্মেলন। নেক্সট, অজাতশত্রুর পর মগধের সিংহাসনে কে বসেন? অজাতশত্রুর পর মগধের সিংহাসনে কে বসেন? শিশুনাগ, কালাশোক, ধননন্দ নাকি উদয়ন? সঠিক উত্তর উদয়ন বা উদয়ভদ্র, যিনি কি করেছিল? পাটলিপুত্র নগরী, তারই কিন্তু কৃতিত্ব। হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? হর্ষঙ্ক বংশের শেষ রাজা নাগ দশক, ইম্পর্টেন্ট। আর বিম্বিসার ছিলেন প্রতিষ্ঠাতা। এটা করো, কার শাসনামলে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি যা বৈশালীতে আয়োজিত হয়েছিল? সঠিক উত্তর কালাশোক। অজাতশত্রুর সময় প্রথমটা, কালাশোকের সময় দ্বিতীয়টা বৈশালীতে হয়েছিল। নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? ওই যে আলেকজান্ডার, তার সময়ে কিন্তু এসেছিল। আলেকজান্ডারের যে অভিযান তার সময়ই ঘটেছিল। সঠিক উত্তর কি তোমার ধননন্দ। নন্দ বংশ রাজত্ব করছিল আলেকজান্ডারের অভিযানের সময়, তিনি ছিলেন নন্দ বংশের শাসক। ভিভিআই একটা এমসিকিউ দিলাম, ভিভিআই এমসিকিউ। আগের দিন জানো এই ক্লাসের ফার্স্ট পার্টটা, মানে আজকে তো সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাসটা ইউটিউবে আপলোড করেছি, কতজন আমাকে পার্সোনালি মেসেজ করে আমাকে হুমকি দিয়েছে। হ্যাঁ, মানে ভালোবেসে হুমকি দিয়েছে যে কি স্যার আপনি কি শুরু করেছেন, হ্যাঁ আপনি আমাদের সাথে ছেলেখেলা করছেন, আপনি কাট আপ বাড়ানোর ধান্দা করেছেন, আপনি কেন ইউটিউবে আপলোড করেছেন, এতে সব পেইড বেসেরই কন্টেন্ট, আপনি কেন দিয়েছেন, তাহলে আমরা কেন ভর্তি হলাম, আমরা কেন পেইড ব্যাচে পড়ি? একদম ঠিক, পয়েন্ট গুড। কিন্তু সবাই তো পড়ে না, ব্যাপারটা হচ্ছে তাই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে দুই তিন টাইপের পাবলিক থাকে। একটা পাবলিক থেকে খুব পড়ে, চাকরি হয় না, বুঝেছো, কারণ রিক্রুটমেন্ট হয় না। যেমন সবচেয়ে বেশি আমি এতদিন পড়ানোর লাইফে আমি বুঝেছি সবচেয়ে কোন ক্যাটাগরির ছেলে মেয়ে বলো তো সবচেয়ে বেশি পড়ুকে হয়? তোমাদের তো না পড়ালে তো আর আনন্দ, না পড়ালে তো বেশি আনন্দ, ফাঁকি দিতে পারলে তো আনন্দ, ফিরি ফিরি চাকরি পেয়ে গেলে আনন্দ। কিন্তু যারা সবচেয়ে বেশি খাটে আমার চোখে দেখা, ওরা হচ্ছে টেট ক্যাটাগরি। মানে সে যে কোনো এসএলএসটি হোক, আপার প্রাইমারি হোক, প্রাইমারি টেট হোক, কিন্তু ওদের কপাল খারাপ, ওদের পরীক্ষা হয়। এই একটা ক্যাটাগরি থাকে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে শর্টকাটে চাকরি পাওয়ার ধান্দা, সেটা হচ্ছে এই 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 ক্যাটাগরিটা। এই যে পুলিশের পরীক্ষা টরীক্ষাগুলি যেহেতু রেগুলার হয়, এরকমভাবে কত কম পড়ে আমি মোটামুটি চাকরি পেয়ে নেব। এবার এর মধ্যে হাফ পাবলিক পড়ে আর হাফ পাবলিক এমনি ফর্ম ফিল আপ করে, আর কিছু জন থাকে তারা এমনি ফিজিক্যালি এর কারণে আনফিট হয়ে যায়। বুঝতে পেরেছি, খারাপ লাগে ওই এসএলএসটি টেটের জন্য, কারণ ওরা হেভি পড়ে, হেভি পড়ে। শম্পা বর্মা করেছি ওরা ফ্রিতে কন্টেন্ট পায় না, না শম্পা, সবাই পড়ে না, বুঝেছো, সবাই পড়ে না। আর আমি এই জন্য অ্যাপেই করাচ্ছি ক্লাসগুলো। আগের কোশ্চেন্সটা দেখুন, কেন ফ্লোতে ফ্লোতে আবার ভুল বললাম নাকি? দাঁড়াও রিমোটটা বার করি। কোনটা গো, কত নাম্বার?
নাম্বারিংটা একটু বলো না প্লিজ, নাম্বারিংটা একটু বলো, আমি খুলেই দেখিনি, নাম্বারিংটা বলো। আমার নিজেরই গুলিয়ে গেছে, নাম্বারিংটা বলো না। আরে যে বলেছিলে তুমি বলো। 15 নম্বর সোনালী, নন্দ বংশের শেষ শাসক কে ছিলেন? এটা অপশন কি? নন্দ বংশের শেষ শাসক কে? ধননন্দ। আরে বৃহদত্ত কোথায় ছিল? তুমি ঘুমাচ্ছ নাকি? মৌর্য বংশের শেষ শাসক ছিলেন না বৃহদত্ত? ধননন্দ, আলেকজান্ডার, ঠিকই তো আছে। মাঝে মধ্যে আমিই কনফিউজ হয়ে যাই যে আমি ঠিক আছি তো, বুঝেছো? মাঝে মধ্যে আমিই কনফিউজ হয়ে যাই। এমনি জিকে কঠিন জিনিস, হিস্ট্রি ফিস্ট্রি বহুত মাথায় রাখতে হয়, বোঝো? তো মাঝে মধ্যে আমি ঘেঁটে যাই। নেক্সট, এই প্রশ্নটা খুব ভালো কোশ্চেন। মানুষ মাত্রই ফ্লোতে, আগের দিন আমি তো একটা পড়াতে গিয়ে ফ্লোতে ভুল করেছি, ঠিক হয়, ওসব ন্যাচারাল জিনিস। বাট ব্যাপার হচ্ছে চতুর্থ খ্রিস্টপূর্বের পূর্বে মগধের রাজধানী কোথায় ছিল? তাই অ্যান্সার রাজগৃহ। খুব ভালো কোশ্চেন। এবার পরে হচ্ছে উগ্রসেনের জায়গাটা আমি বুঝিয়ে দিচ্ছি। এটা কর, চতুর্থ খ্রিস্টপূর্বের পূর্বে পর মগধের রাজধানী কোথায় স্থানান্তরিত করা হয়েছিল? এইটা বল। খুব ভালো প্রশ্ন। আচ্ছা, উগ্রসেনের কনসেপ্টটা একবার একটু বুঝিয়ে দিই। দেখো, আমরা মহাপদ্মনন্দ পড়েছি, মহাপদ্মনন্দ। তো এই নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। তো বলা হয় মহাপদ্মনন্দের প্রতিষ্ঠাতা হিসেবে একটা উগ্রসেন একটা টার্ম আসে। বলা হয় যে সম্ভবত বলা হয় বিশাল দলের অধিপতি, লিডার ছিলেন মহাপদ্মনন্দ। এই জন্যই মহাপদ্মনন্দকেই উগ্রসেন নামে অভিহিত করা হয়। কি বললাম? তাহলে মহাপদ্মনন্দকেই উগ্রসেন নামেই অভিহিত করা হয়। আর প্রাচীন গ্রিক লেখকরা এই যে অগ্রসেন কথাটা এসছে, অগ্রসেন মানে উগ্রসেনের পুত্র বা তার বংশধর, তার জেনারেশনকে বুঝিয়ে থাকে। তো এখান থেকে এই অগ্রসৈন্যকে টার্মটাকে তারা গ্রিকরা উচ্চারণ করেছে অ্যাগ্রামেস ও জেন্ড্রামেস। তাই প্রাচীন গ্রিক লেখকরা এই নামের দ্বারা কাদেরকে বোঝাতো? ধননন্দকেই বুঝিয়েছে। মানে মানে অগ্রসৈন্য মানে কি? উগ্রসেনের পুত্র বা তার বংশধরকে বোঝায়। তো উগ্রসেন বলতে আমরা মহাপদ্মনন্দকে বুঝছি, কিন্তু এই অগ্রসৈন্য যেটা গ্রিকরা যেটাকে অ্যাগ্রামেস বা জেন্ড্রামেস বলতো, ওটা কি? ওটা হচ্ছে ওই তার উত্তরাধিকারীকে। বুঝতে পেরেছো? বোঝার জায়গা আছে, নাহলে গড়বড় হয়ে যাবে। মানে একই টাইপের শুনতে লাগে তো, কারণ স্যার আপনি একবার মহাপদ্মনন্দ বলছেন আর একবার ধননন্দ বলছেন, সো কি কারণ বুঝতে পেরেছো? সো তার ওই গ্রিকদের উচ্চারণ বা তাদের লেখা অনুযায়ী আমরা এই আগ্রামেস বা জেন্ড্রামেস বলতে ওই মহাপদ্মনন্দের উত্তরাধিকারীদেরকে বুঝিয়ে দিই। কি গো, বুঝেছো? নেক্সট, তো মগধের রাজধানী স্থানান্তরিত হয়েছিল কোথায়? মগধের রাজধানী পাটলিপুত্র। উদয়ন বা উদয়ভদ্র এই পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা করেছিলেন। স্যার গুপ্ত বংশে, আরে গুপ্ত বংশে আমরা আজকে আসিনি, গুপ্ত বংশ নেক্সট দিন আসবো। এটা করো, আলেকজান্ডার কবে ভারতে আসে? তো আলেকজান্ডার ভারতে আসে 326। পরীক্ষাতে 326 না থাকলে কত থাকবে? 327 থাকবে। ওকে, 26টা ফার্স্ট প্রায়োরিটি, 26 না থাকলে 27 আশেপাশে করে দিয়ে আসবে, ঠিক হবে। আলেকজান্ডারের ভারত অভিযানের সময় মগধের শাসক কে ছিল? সেই সময় ধননন্দ ছিল। কোন বংশ রাজত্ব করছিল? নন্দ বংশ রাজত্ব করছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের, চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য মানে গুপ্ত বংশ নয় কিন্তু, মৌর্য বংশ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য রাজত্বকালে কোন পর্যটক ভারতে এসেছিলেন? ভারতে আসেন মেগাস্থেনিস, তাই না? তাই পরের প্রশ্ন, প্রাচীন অবন্তী রাজ্যের রাজধানীর নাম কি? সো উজ্জয়িনী। ইন্ডিকা কার লেখা? ইন্ডিকা মেগাস্থেনিসের লেখা। ভারত বৃত্তান্ত, এই মেগাস্থেনিসই কিন্তু এসেছিলেন কার সময়? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। নেক্সট, কলিঙ্গ যুদ্ধ কোন সালে সংগঠিত হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে অশোকের সময়। কার সময়?
দ্য গ্রেট অশোক। প্রিয়দর্শী, দেবনাম প্রিয়, দেবনাম প্রিয়, প্রিয়দর্শী কাকে বলবো? অশোককে বলবো। মৌর্য রাজত্ব, এটা বলো তো দেখি, বলতে পারলে ভালো বলবো, যারা ব্যাচে পড়েছো এর আগের বার পারবে। হ্যাঁ রফিকুল, ভালো করে রিভিশনই করো, কোনো অসুবিধা নেই। কি গো মাসুম কি বলে? স্যার এক্সামের আগে পুরো ক্লাসগুলো করিয়ে দেবেন। এক্সাম ডেটটা কবে আমার একবার মাথায় ঢুকিয়ে দাও তো, ভুলে গেছি। মাসুম বলো। হ্যাঁ ভালো করছেন। মৌর্য রাজত্বকালে কর্ণাটকের সোনার খনি কেন্দ্র হিসেবে নিম্নলিখিত কোন প্রদেশকে বিবেচনা করা হতো? খুব তোমার এই দিক দিয়ে স্ট্রং ছিল সুবর্ণগিরি। 26। বিবেক, এক্সাম পাস করলে টিডব্লিউএস এর টি শার্ট পাবো তো? হ্যাঁ পাবে, যদি মনে করে জানাও। জানো এই যে অনলাইনে এত ভালোবেসে পড়াই, এখন আর ভালোবাসতে ইচ্ছা করে না জানো মাঝে মধ্যে, কেন জানো? এই যে মনে করো টিডব্লিউএস থেকে কত হাজার হাজার ছেলে মেয়ে পড়ে যায়, কারণ আমার একটাই কুইক রিভিশন ক্লাস ইত্যাদিতে দেখবে লক্ষ লক্ষ ভিউজ হয়, তো কত ছেলে মেয়ে প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে হেল্প পায়, পাস করে যায়। তো সেই ব্রেকআপ রিলেশনশিপের মতো, যে উইশ করলেও হয় না করলেও হয়, কিছু এসে যাবে না, ডোন্ট মাইন্ড। স্যারের তো মন নেই, স্যারের তো অন্তর নেই, স্যারের তো মন চায় না যে সেও একটু আনন্দ করুক। তো কিছু জন লেখে, কিছু ক্যাটাগরি লেখে মানে জানায়ও না, তো না জানানোর সংখ্যাটা বেশি, এই জন্য খুব কষ্ট লাগে এখন। আগে লাগতো না, এখন খুব লাগে, খুব লাগে। এখন তো ওই জন্য আমি ফেসবুকে বা ইনস্টাগ্রামে আর ফ্রেন্ডও করি না, কারণ যখন দেখি সে চাকরি পাওয়ার পরে স্টোরি লাগাচ্ছে বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার, ইউনিফর্ম, উইথ ইউনিফর্ম, অন ডিউটি, ফার্স্ট ডে ভাইব, তো ভাল লাগে। বাট ওই তোমার স্ট্যাটাস দেখে আমি যখন জানতে পারি না, ওটা জানার পরে কষ্ট লাগে যে ভাই সারা বছর তো আমার কাছ থেকে পড়ে গেলে, তো চাকরি পেলে তাও তো জানালে না, পাওয়ার পরে তুমি যখন স্ট্যাটাস দিচ্ছ, স্টোরি দিচ্ছ, সেটা দেখে খারাপ লাগে। এই জন্য আমি আর 1-2 বছর হলো কোনো বন্ধই করি না, মানে না বন্ধ করে লাভ কি, যদি বন্ধু নাই খবর দেয়, তো এই আর কি। আবার অনেকে আছে কিছু বলা লাগে না মিষ্টি নিয়ে চলে আসে, আমি মিষ্টি প্রেমিক না, আমি কিছু আনতে বলছি না, বাট এই যে একটা ভালোবাসা যে স্যার আপনার থেকে পড়েছিলাম, কোয়ালিফাই করেছি, এটা একটা আলাদা অনুভূতি দেয়, যেটা তুমি পয়সা দিয়েও করতে পারবে না, যেটা তুমি ফিস পেমেন্ট করেও করতে এক্সপ্রেস করতে পারবে না। টাকা দিয়ে ভালোবাসা হয়? হয় না। তো অশোক ভারতের প্রথম দিকে সবচেয়ে বিখ্যাত শাসক, যিনি কলিঙ্গ যুদ্ধ জয় করেছিলেন। তিনি ছিলেন কার পৌত্র? আজকে আমি পুরো লিখেছি, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, শেষে গিয়ে বৃহদত্ত পড়েছি। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র বলেছে, পুত্র নয় কিন্তু পৌত্র, তাই অ্যান্সার অপশন বি কারেক্ট আনসার। চাণক্য কার প্রধান উপদেষ্টা? চাণক্য কার প্রধান উপদেষ্টা? আবার আমার লাইফে এমনও হয়েছে জানাতে ভুলে গেছে, আমি জানি না, বাট ঘুরে ফিরে আমার স্টুডিওর নিয়ারেস্ট পুলিশ স্টেশনে দেখা যাচ্ছে সে এখন এসআই বা কনস্টেবল, এরকম অনেক হয়েছে। তো সে এখান দিয়ে যাচ্ছে, ওরে এই যে টিডব্লিউএস, সরাসরি ডাইরেক্ট এন্ট্রি নিয়ে নেয়, ডিউটি করে, অলরেডি 1-2 বছর হয়ে গেছে, 20-এর ব্যাচ, 21-এর ব্যাচ, ওই টাইমে 19-এর ব্যাচ, যে স্যার আপনাদের কাছেই তো পড়তাম, আপনাদের অফিস এখানে, আমি জানতাম না, আমি তো আপনাদের পাশের থানায় পোস্টিং বা আপনাদের থানায় পোস্টিং, সেই রকম হয়। তো চাণক্য কার প্রধান উপদেষ্টা ছিলেন? সঠিক উত্তর অপশন বি। সাঁচিতে বৌদ্ধ স্মৃতিস্তম্ভ কারা নির্মিত করেছিলেন? বলো। সাঁচি, সাঁচিতে বৌদ্ধ স্মৃতিস্তম্ভ করেছিল এই মৌর্যরাই, মৌর্যরাই
প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। অশোকের জেগৌড়া রক এডিক্ট, জেগৌড়া যদি লিপির কথা আমরা বলি, এটা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা নাকি উত্তরাখণ্ড? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর ইজ ওড়িশা। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। গুজরাটের কোন হ্রদটি ছিল মৌর্যদের শাসনামলে নির্মিত একটা কৃত্রিম জলাধার? এটা খুব আসে, প্রশ্নটা হেভি ইম্পর্টেন্ট, জানো? বলো। বলছে সুদর্শন হ্রদ, সুদর্শন, সুদর্শন হ্রদ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবারে শুরু হবে পরবর্তী মৌর্য যুগ। রেডি হয়ে নাও, আমি আসছি 1 মিনিট। হ্যাঁ, ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ চলো, আই এম ব্যাক। আমরা শুরু করি আজকের পরবর্তী টপিক। ওকে, আজকে আমরা শুরু করছি পরবর্তী টপিক। স্যার এইগুলা কেমন প্রশ্ন? এগুলো কন্টেন্ট নয় তো দেখছো কেন? পণ্ডিতটা কে? শেখ সাইফুল। তো দেখছো কেন? যাও পালাও। সকাল সকাল কেন মুড খারাপ করতে আসো? এগুলা কেমন প্রশ্ন? এগুলো কন্টেন্ট কয় কয়? মামা বাড়ি গেছে, পালাও। সকালবেলা মুড নষ্ট করতে আসে। আমি ইঞ্জিনিয়ারিং এরকম বিহেভ করি না, বাট সত্যি কথা খুব খারাপ লাগে এত খেটে দিয়ে। বোঝো, কিছু বোঝো? কোনটা বিরিয়ানি, কোনটা মাছ ভাত, কোনটা মাংস ভাত, পার্থক্য বোঝো নাকি সব একসাথে খাও? ভালো না লাগলে দেখো না। এই ফ্রিতে এই জন্য অ্যাভেলেবল করা নেই, পেইড বইয়ের সাথে কেউ যেমন এমন বলতো না। সকালবেলা ফালতু মুড নষ্ট করো। আরে সাঁচির প্রশ্নটা পড়ো না, কি লেখা আছে সাঁচির প্রশ্নটাতে? কি প্রশ্ন ছিল? আমি বুঝতে পেরেছি তোমার ডাউট কেন হয়েছে, প্রশ্নটা এবার পড়ো তো দেখি। কই গো, কেউ একজন জিজ্ঞেস করছিলে, প্রশ্নটা পড়ো তো দেখি এবার, দেখো তো ঠিক আছে না ভুল আছে। বলছে সাঁচিতে বৌদ্ধ স্মৃতিস্তম্ভ কারা নির্মাণ করেছিল? কারা? মুঘলরা, মৌর্যরা, গুপ্তরা নাকি চোররা? তো ঠিকই আছে। নেক্সট চলো, আমার তাড়াতাড়ি শেষ করতে হবে, পান্তা খাবো তাড়াতাড়ি। মৌর্য, পরবর্তী মৌর্য যুগ। তো
দেখো পরবর্তী মৌর্য যুগের সিনারিওটা কি হলো, অশোক মৌর্য বংশের শেষ মানে শ্রেষ্ঠ শাসক। তো অশোক মারা যাওয়ার পরে এই মৌর্য সাম্রাজ্যে নানা রকম সমস্যা দেখা যায়, কারণ যোগ্য লিডার যখন থাকবে না, তখন দেখা যাবে দলে যখন সেন্ট্রাল লিডারশিপ বা পাওয়ারফুল ব্যক্তি থাকবে না, তো তখন কি হবে, বিভিন্ন ছোট ছোট লিডাররা তারা চেষ্টা করবে মাথাচাড়া দিয়ে ওঠার জন্য। তো ব্যাপারটা হচ্ছে ওই, হ্যাঁ ইন্দ্রাণী পাত্রী, বুঝতে পেরেছি যে কোনগুলো কত ইম্পর্টেন্ট ওটাই ওরা জানে না, ওই জন্যই চলে আসে মুড নষ্ট করতে, আমি জানি। বাট আমি অ্যাজ এ টিচার হিসেবে আমার রাগা কখনোই উচিত না, রুড হওয়া উচিত না। তোমরাও জানো আমি খুব বন্ধুর মতো মিশি, কিন্তু ব্যাপার কখনো কখনো না, আমিও তো মন, আমারও তো রাগ হয়। তো ওই আর কি, কিছু জন আসে স্যার প্রশ্ন কই, এইসব লেখাতে পড়াচ্ছেন কেন, এরকম কিছু পাবলিক আসে, আমি পড়ি না, ইগনোর করি, তাই তারা এটাও বোঝে না, বুঝেছ, এরকমও আসে। স্যার লেখা দিচ্ছেন কেন, প্রশ্ন দেন তো দেখি, প্রশ্ন করি, ও করে কি হবে। কিন্তু প্রশ্ন ভাই কটা মনে রাখবে, এরকম পাবলিকও আসে। যাই হোক চলো আমরা ফোকাস করি, আর ওসব ছাড়ো, ওসব দেখে লাভ হবে না, কারণ ও চাকরি পাবে না, ও দেখে আমাদের নেই। তো সম্রাট অশোক মারা যাওয়ার পর মৌর্য সাম্রাজ্যে নানা রকম সমস্যা দেখা যায়, কারণ মেন লিডার যখন থাকবে না তখন, তো যোগ্য সম্রাটের অভাবে ছোট ছোট রাজারা স্বাধীন হওয়ার চেষ্টা করে। তো এই সময় নানান বিদেশি জাতি ভারতে আসতে থাকে, সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। শেষ সম্রাট বৃহদত্তকে হারিয়ে, এই যে কেউ একজন জিজ্ঞেস করছিলেন না স্যার শুঙ্গ বংশ এ বংশ এইগুলো কখন হবে, এবারে কুষাণ বংশ কখন হবে, একজন জিজ্ঞেস করেছিলেন না, এবারে আসবে। তাহলে এই মৌর্য সম্রাট লাস্ট ছিলেন বৃহদত্ত, তো তাকে হারিয়ে পুষ্যমিত্র শুঙ্গ আসছে। তাহলে এবার থেকে শুরু হচ্ছে দা শুঙ্গ ডায়নেস্টি। মৌর্যদের পর মগধে তাহলে কাদের শাসন হলো, শুঙ্গদের শাসন। এটা দিয়ে কিন্তু পরীক্ষাতে একটা এমসিকিউ আসে যে মৌর্যদের পর মগধে কাদের শাসন শুরু হয়েছিল। মৌর্যদের পর শুঙ্গদের শাসন হয়, কে, পুষ্যমিত্র শুঙ্গ। সালের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারেও খুঁজবে, প্রশ্ন এসেছে। পুষ্যমিত্র এবং অগ্নিমিত্র ছিলেন দুজন প্রধান শাসক, পরীক্ষাতে এসছে অগ্নিমিত্র কোন বংশের শাসক ছিলেন, তাহলে অগ্নিমিত্র ছিলেন কিন্তু বা পুষ্যমিত্র ছিলেন দুজনই শুঙ্গ শাসক, দুজনেই কি শুঙ্গদের শাসক ছিলেন কিন্তু তারা, শুঙ্গ। তো শুঙ্গ রাজবংশ মৌর্য বংশের শেষ রাজা বৃহদত্ত, মৌর্য বংশের শেষ রাজা, তাকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন। ক্লিয়ার? পুষ্যমিত্র শুঙ্গ মৌর্যদের অধীনেই সেনাপতি ছিলেন, তো তিনি এই মৌর্য শাসককে হত্যা করে নিজের শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন। পুষ্যমিত্র শুঙ্গের মৃত্যুর পর শুঙ্গ রাজবংশের শাসক হন অগ্নিমিত্র। তোমাকে এই শুঙ্গ বংশ থেকে খুব কঠিন কোনো কোশ্চেন আসে না, শুধু মনে রেখে দেবে এই পুষ্যমিত্র শুঙ্গ আর অগ্নিমিত্র, এই দুজন শুঙ্গ বংশের প্রধান দুজন শাসক ছিল, ঠিক আছে। অগ্নিমিত্র ছিলেন পুষ্যমিত্র শুঙ্গের পুত্র, পুষ্যমিত্র শুঙ্গ শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা, তার পুত্রের নাম হচ্ছে অগ্নিমিত্র, তিনি ছিলেন শুঙ্গদের আবার দ্বিতীয় রাজা। শুঙ্গ বংশের শেষ শাসক হচ্ছে দেবভূতি। তোমাকে এখানে তিনটে শাসক মনে রাখতে হচ্ছে, একটা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ, এইটা ফার্স্ট, তারপরে অগ্নিমিত্র, আর তারপর দেবভূতি, তিনটে। একবার স্লাইডটা দেখে নাও চটপট, নেক্সট করবো তাড়াতাড়ি। নেক্সট, এবারে কুষাণ, খুব ইম্পর্টেন্ট। কুজুল কথফিসিস বা প্রথম কথফিসিস, এখানে দুটো টার্ম মনে রেখে দেবে, একটা হচ্ছে তোমার এই কুজুল কথফিসিস, কুজুল কথফিসিস ছিলেন কিন্তু ফার্স্ট, আর বিম কথফিসিস হচ্ছে তোমার সেকেন্ড, বিম কথফিসিস হচ্ছে সেকেন্ড। তাহলে কুজুল কথফিসিস বা প্রথম কথফিসিস যিনি কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন, তার পুত্র বিম কথফিসিস বা দ্বিতীয় কথফিসিস পরবর্তীতে রাজা হন। কনিষ্ক ছিলেন কিন্তু কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা, যিনি তোমার চতুর্থ বৌদ্ধ মহাসম্মেলন আয়োজন করেছিলেন কুণ্ডলবন কাশ্মীর। তিনি শকাব্দ, তার সিংহাসন আরোহণ কাল নিয়ে না অনেক বিতর্ক আছে, 72, 78 অনেক বিতর্ক আছে, কিন্তু অধিকাংশ জন এই 78টাকেই অ্যাকসেপ্ট করেছেন, যে কারণে আমরা এই জায়গায় বেশিরভাগ সময়ের জন্যই এই 78 খ্রিস্টাব্দকেই তার সিংহাসন আরোহণ কাল ধরে আমরা বলি শকাব্দের নতুন গণনা শকাব্দ, আর 320 খ্রিস্টাব্দে গুপ্তাব্দের সূচনা। এই দুটি ইম্পর্টেন্ট, এটা শকাব্দ আর তারপর গুপ্তাব্দ। চতুর্থ বৌদ্ধ সম্মেলন তার সময় হয়েছিল।
কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। এটা একবার পরি ডাব্লিউবি তে দিয়েছিল, জানো, সহজ কোশ্চেন বাট দিয়েছিল। তা কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কনিষ্ক ছিলেন কুষাণদের শ্রেষ্ঠ শাসক। প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কথফিসেস বলতে পারো, বা বলতে পারো তিনি ছিলেন কি প্রথম কথফিসেস, প্রথম কথফিসেস বা কুজুল কথফিসেস। কুষাণ মনে থাকবে। আর যে শ্রেষ্ঠ শাসক ওই সম্রাট কনিষ্ক, এটা কখনো কখনো তুমি এভাবেও পেতে পারো প্রথম কনিষ্ক, যেন তো আকাশ থেকে পড়ো না যে স্যার এটা আবার কি হলো। তো কনিষ্ক মানে হচ্ছে, মনে রেখে দেবে, প্রথম কনিষ্ক যিনি চতুর্থ বৌদ্ধ সম্মেলন আয়োজিত করেছিলেন। অনেক সময় আমি দেখেছি প্রশ্নে ডাইরেক্ট অপশন দিয়েছে যে প্রথম কনিষ্ক এই এই সরি চতুর্থ বৌদ্ধ সম্মেলন কে আয়োজন করছে। তো চতুর্থ বৌদ্ধ সম্মেলন এই প্রথম কনিষ্কই করছে। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? কনিষ্ক, মানে প্রথম কনিষ্ক। মৌর্যদের পর কোন বংশ? এই যে আমরা মৌর্য পড়ছিলাম, মৌর্যদের পরে কারা আসলো? শুঙ্গ আসলো। তাহলে পুষ্যমিত্র শুঙ্গ, অগ্নিমিত্র, এই যে আমরা পড়লাম, এটা সব শুঙ্গ ডায়নেস্টিতে। বুদ্ধচরিত গ্রন্থের লেখককে? বুদ্ধচরিতে তোমার বুদ্ধ ঘোষ অপশনে থাকবে, আমরা ওটা করব না, আমরা করব অশ্বঘোষ। তাহলে বুদ্ধচরিত, অশ্বঘোষ। শকাব্দের প্রচলন মানে কনিষ্কের সিংহাসন আরোহণ কাল 78 খ্রিস্টাব্দকেই বলা হয়ে থাকে, সেটা হচ্ছে শকাব্দ, কনিষ্কের সিংহাসন আরোহণ কাল। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোন কুষাণ রাজার রাজত্বকালে হয়েছিল? কনিষ্কের আমলে হয়েছিল। কুণ্ডলবন, কাশ্মীর, মতান্তর, জলন্ধর, চতুর্থ বৌদ্ধ সম্মেলন। কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর, কনিষ্কের রাজধানী ছিল। সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ওয়াও কোশ্চেন, সাতবাহন। তো এই জায়গাটা না ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাতবাহন, সাতবাহনদের প্রতিষ্ঠাতা ছিলেন কে? সাতবাহনদের প্রতিষ্ঠাতা সিমুক, নাকি? খুব ভালো প্রশ্ন, সাতবাহন থেকে পরীক্ষাতে অনেক অনেকবার এসেছে। মনে রেখে দেবে, পুরাণে সাতবাহনদের অন্ধ্রবংশ বা অন্ধ্রভৃত্য বলা হয়েছে। অন্ধ্রভৃত্য বা তোমার অন্ধ্রবংশ কাদেরকে বলা হয়? সাতবাহনদেরকে কিন্তু বলা হয়ে থাকে। সাতবাহনদের আদি বাসস্থান মহারাষ্ট্র ছিল। সাতবাহনদের রাজধানী প্রতিষ্ঠানপুর বা পৈঠান, প্রতিষ্ঠান বা পৈঠান ছিল সাতবাহনদের রাজধানী। গান্ধার শিল্প, এই সময় খুব গান্ধার শিল্পরীতি বিকশিত হয়েছিল। এই তোমার ইন্দ্র গ্রিক গান্ধার শিল্পরীতি কোন কোন, এটা সালের কোশ্চেন, যে কোন কোন শিল্পরীতি সংমিশ্রণে গান্ধার শিল্প বিকশিত হয়েছিল, তাহলে মনে রেখে দেবে ইন্দ্র গ্রিক। নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কৃতিত্ব কিন্তু জানা যায়? নাসিক প্রশস্তি, বলো নাসিক প্রশস্তি। আমি একটা মজার প্রশ্ন জিজ্ঞেস করবো, সাতবাহনদের তৃতীয় শাসক কে ছিলেন এবং তিনি এক বিখ্যাত ব্যক্তির সমসাময়িক ছিলেন? এই ব্যক্তি, যেটা অ্যান্সার হবে তিনি, যেটা অ্যান্সার হবে তিনি এক বিখ্যাত ব্যক্তির সমসাময়িক ছিলেন। খুব মজার কনসেপ্টে জিজ্ঞেস করলাম, এসআই এর মতো পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন আশা করতে পারো এইরকম, বুঝেছো? সাব ইন্সপেক্টর এখন যে ডেসক্রিপটিভ, মজার প্রশ্ন দিলাম। বলো সাতবাহনদের তৃতীয় শাসক কে ছিলেন? থার্ড রুলার অফ সাতবাহন ডাইনেস্টি। তৃতীয় রাজা ছিলেন কে? প্রথম সাতকর্ণী, প্রথম সাতকর্ণী। এই প্রথম সাতকর্ণী কার সমসাময়িক ছিলেন? কলিঙ্গরাজ। এবারে তো তোমরা সবাই বলতে পারবে কলিঙ্গরাজ কে? খারবেল। কলিঙ্গরাজ এই খারবেলের সমসাময়িক ছিলেন। কলিঙ্গরাজ এই প্রথম সাতকর্ণীর রাজধানী ছিল প্রতিষ্ঠানপুর বা পৈঠান, প্রতিষ্ঠানপুর বা পৈঠান। নাসিক প্রশস্তিতে কার কথা জানা যায়? গৌতমী পুত্র সাতকর্ণীর জানা যায়।
দক্ষিণাপথপতি বা অপ্রতিহত চক্র প্রথম সাতকর্ণীর উপাধি মনে রেখে দেবে। কি বললাম? প্রথম সাতকর্ণীর উপাধির মধ্যে খুব উল্লেখযোগ্য হয় নালঘাট শিলালিপি মতে প্রথম সাতকর্ণীর উপাধি ছিল দক্ষিণাপথপ্রতি ও অপ্রতিহত চক্র। তিনি তার রাজ্য জয়কে স্মরণ করতে কি করেছিল জানো? তিনি দুটো অশ্বমেধ ও একটি রাজজয় যজ্ঞ তিনি করেছিলেন প্রথম সাতকর্ণী। তাই পরের প্রশ্ন, নানাঘাট শিলালিপিতে কোন সাতবাহন রাজার কৃতিত্ব আছে? আগেরটা দেখো নাসিক প্রশস্তি ছিল, যেমন এলাহাবাদ প্রশস্তি, এটা নাসিক প্রশস্তি গৌতমী পুত্র সাতকর্ণী। আর নানাঘাট শিলালিপিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে? তো নানাঘাট শিলালিপিতে কোন সাতবাহন রাজার কৃতিত্ব আছে বলো চটপট। তো নানাঘাট শিলালিপিতে রয়েছে আমাদের প্রথম সাতকর্ণী। এবং এই যে আমরা উপাধির কথা এক্ষুনি বললাম না, দক্ষিণাপথপতি অপ্রতিহত চক্র, এই শিলালিপি মতেই কিন্তু আসে ওটা, খুব ইম্পর্টেন্ট। কান বংশের এই যে শুঙ্গ বংশ আর কান বংশ পরপর আমরা পড়ি, তো সেই কান বংশ থেকে খুব বেশি ডেপথ আমাদের লাগে না, খুব কমই প্রশ্ন আসে। এই কেউ একজন বলছিলেন যে স্যার কান বংশ কোথায় গেলে, এই যে সাতবাহন, কুষাণ, শুঙ্গ, কান সব ওই পরবর্তী মৌর্য যুগের মধ্যে পড়ে, বুঝতে পেরেছো? সো কোশ্চেন এপাশ ওপাশ করে মিক্সড করা আছে, মানে ক্রমে নেই। এই জন্য তুমি ওই জন্য কেউ একজন জিজ্ঞেস করছে স্যার কানটা কোথায় গেল, এই যে কান বংশ। তাহলে কান রাজবংশের প্রতিষ্ঠাতা কে করেছিল? তাহলে সঠিক উত্তর বাসুদেব। পুষ্যমিত্র শুঙ্গ শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। কলিঙ্গরাজ কি ছিলেন? খারবেল। হলো, ভেরি গুড। আচ্ছা বলো তো দেখি, নানাঘাট শিলালিপিতে প্রথম সাতকর্ণীর বিভিন্ন কাহিনী কে খোদাই করেছিলেন? ঘুরিয়ে জিজ্ঞেস করলাম। বলছি নানাঘাট শিলালিপিতে প্রথম সাতকর্ণীর কৃতিত্ব কে খোদাই করেছিলেন? ভেরি গুড, তার স্ত্রী রানী নয়নিকা। নয়নিকা, ভেরি গুড। এই লিপি তো তালিকা আগের দিন দিয়ে দিয়েছি, এই যে বিভিন্ন লিপি, প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি, নাসিক প্রশস্তি, হাতিগুম্পা শিলালিপি, এর আগের ক্লাসে স্লাইডে দেখবে দেওয়া আছে, ওইটা পড়ে নেবে, হয়ে যাবে। বানভট্ট কোন রাজার দরবারি কবি ছিলেন বা সভা কবি ছিলেন বল? এই গৌতমী পুত্র সাতকর্ণীর মাতা ছিলেন গৌতমী বলশ্রী। এইটা একটু নোট করে নাও তো, অনেকের গুলিয়ে যায়। গৌতমী পুত্র সাতকর্ণীর মাতার নাম হচ্ছে গৌতমী বলশ্রী। এটা অনেকে গুলিয়ে ফেলে। গৌতমী পুত্র সাতকর্ণীর মায়ের নাম ছিলেন গৌতমী বলশ্রী। তিনি এই গৌতমী বলশ্রী রচয়িতা হচ্ছে নাসিক প্রশস্তি। এই আগের দিনের ক্লাসে এটা খুব ভালো করে দেওয়া আছে, এই নাসিক প্রশস্তি রচয়িতাই তিনি। সঠিক উত্তর হর্ষবর্ধন। কুষাণ রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন কে? কুষাণ রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন কে, যিনি কুষাণ রাজবংশের আবার তৃতীয় শাসক ছিলেন? বিখ্যাত কে ছিলেন? অবভিয়াসলি তৃতীয় কনিষ্ক, প্রথম কনিষ্ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কার রাজত্বকালে এখানে সিল্ক রুট বা রেশম পথ হয়েছিল বল? খুব ভালো প্রশ্ন। সিল্ক রুট বা রেশম পথ কার সময়ে হয়েছিল? তো এটা কুষাণ আমলে, কুষাণ আমলে বা কনিষ্ক এখানে কারেক্ট অ্যান্সার। তো দ্যাটস অল ফর টুডে। আজকে বেসিক্যালি আমরা কতটুকু পড়লাম? আজকে গুপ্ত অবধি কিন্তু আমি যাইনি, গুপ্ত পরের দিন পাবে। ষোড়শ মহাজনপদ, মগধ, মৌর্য সাম্রাজ্য, সঙ্গম এবং মৌর্য পরবর্তীতে যে শুঙ্গ, কান, সাতবাহন এবং কুষাণ পড়লাম, এই কয়েকটাই। এরপর আমরা দেখো, এটা আমি তো রিভিশন করাচ্ছি, সংক্ষেপে বিস্তারিত করতে হবে।
এরপর আমি যখন ফাউন্ডেশন ব্যাচ পড়াই, যে গুপ্ত দিয়েই দুটো ক্লাস থাকে আমার। তো এরপরে আমার থাকবে একটা ক্লাসে গুপ্ত, গুপ্ত পরবর্তী যুগ, আর গুরুত্বপূর্ণ রাজবংশ, এই যত যা রাজবংশ আছে এই সবগুলো চেষ্টা করবো একটা ভিডিও আবার কভার করে দেওয়া। হর্যঙ্ক বংশ থেকে শুরু করে শিশুনাগ, নন্দ, মৌর্য, কুষাণ, সাতবাহন সব চেষ্টা করবো আবার এক ভিডিও। গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ শাসক, গুরুত্বপূর্ণ শাসক যেটা যেটা পড়তে হবে, এটা এই ক্লাসটা কেউ মিস করবে না, থার্ড ক্লাসটা। এটা হলে আমার এই টপিকটা আবার শেষ হয়ে যাবে, আর একটা ক্লাস করাবো। চল, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, ভালো করে প্রিপারেশন করো। ভালো থেকো সবাই। হ্যাঁ, এইগুলো আপনি ব্যাচে পড়িয়েছেন, সব জলবাত হয়ে গেছে, বাহ ভালো লাগলো তো শুনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো কবে হবে থার্ড ক্লাস? ঠিক যেমন সেকেন্ড ক্লাস হলো আমি গ্রুপে জানিয়ে দিলাম, আমি জানিয়ে দেবো আবার। হুম, আমি আবার জানিয়ে দেবো। একদিন আমার সময় লাগে, 1 থেকে 2 দিন সময় লাগে। পিপিটি গুলো তো আমার আবার এক জায়গায় করতে হয় না, পিপিটি গুলো একটু দেখতে হয়, কোন কোন প্রশ্ন রাখবো ওটা করতে হয়, সময় লাগে। পিপিটি অন্য কাউকে দিয়ে হয় না, নিজেরই করতে হয়, কারণ আমি কি পড়াবো। এই মৃণাল, কোটা কোনটা বলে দাও আমাকে, আমি দেখে নিচ্ছি। 5.0 ছিলাম, খুব ভালো রিভিশন হচ্ছে, থ্যাংক ইউ বাদশাহ, ভেরি গুড। আপনার ক্লাসের অপেক্ষা করি, আমিও করি তোমাদের অপেক্ষা। পিয়ুষ স্যার, আমি বলছিলাম যে আপনি এই ক্লাসটা এমটিএস, এটা পিয়ুষ এমটিএস থটে নয়, এটা স্টেট এক্সামের থটে, মানে মনে করো গ্রুপ সিডি, পুলিশ, পিএসসির পরীক্ষা, এদের জন্য খুব এফেক্টিভ। এটা এসএসসি কেন্দ্রিক নয়, এসএসসি কেন্দ্রিক হলে অন্য টাইপের কোশ্চেন করাতাম। আমার দেখবে ওই ব্যাচে ডিফারেন্ট করানো, মেন বেসিকটা তো ঠিক বাট আলাদা। চলো, ভালো থেকো সবাই, টাটা।